না আমি তারপরও পাইনি, না পেয়েছি। গুড। আচ্ছা আমরা এখানে একটা কথা লিখছি আমি যে ইম্পর্টেন্ট ফর বোথ হচ্ছে এসইও এবং সোশ্যাল শেয়ারিং। কেন এই কথাটা বলা হয়েছে আমি একটু বলি আপনাদেরকে। আচ্ছা এখানে টাইটেল কি? এখানে টাইটেল হচ্ছে হোস্টবাড়ি ডোমেইন রেজিস্ট্রেশন ওয়েব হোস্টিং উইথ শেয়ার আনলিমিটেড, মানে আরো কিছু আছে। এই যে বললো যে লিমিট পার হয়ে গেছে এজন্য দেখায়নি, কিন্তু যেহেতু অনেকের লিমিট পার হলো কিছু জায়গায় দেই আমরা, তার কারণে আমি একটু বুঝাই বলি এই জিনিসটা। এই যে আমি এখানে যে মাউস কার্সর নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে কিছু কথা আসতেছে, ডোমেন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, শেয়ার, আনলিমিটেড, রিসেলার, ভিপিএস, ডেডিকেটেড এন্ড ক্লাউড হোস্টিং, হোস্ট বাড়ি, এই কথাটাই ভাবে আসছে। ঠিক আছে। আচ্ছা এখানে হোস্ট বাড়ি কেন লিখছি আমি? এটা কি আমি লিখছি না অটোমেটিকলি আসছে? টাইটেলে লেখা হয়েছে। কেন লেখা হয়েছে, কিন্তু দরকার, এটা কি বলে? ডোমেইনের সাথে মিল আছে, যাতে আমার ডোমেইনটা হচ্ছে হোস্টবাড়ি.com, আমি যে টাইটেল হোস্টবাড়িতে ইউজ করি এটা জাস্ট এটাকে বলে ব্র্যান্ডিং। এটাকে কি বলে? ব্র্যান্ডিং। আমরা ব্র্যান্ডিং করব। যদি আপনার ব্র্যান্ডিংটা খুব হাই হয়, অলরেডি কিছু কোম্পানি আছে অনেক ব্র্যান্ড, হাই ব্র্যান্ডের, ধরেন স্যামসাং এর, যদি কোনো ফর এক্সাম্পল স্যামসাং এর বা নোকিয়া তো উঠে গেছে, হতে পারে স্যামসাং এর বা মাইক্রোসফটের, আমরা ধরে নিই যে মাইক্রোসফটের নিজস্ব কোনো ওয়েবসাইট নাই ফর এক্সাম্পল, ঠিক আছে? মাইক্রোসফটের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, সে অনেক বড় একটা জায়ান্ট, আইটি জায়ান্ট বলা হয়, ঠিক আছে, ওয়ান অফ আইটি জায়ান্ট। সে মনে করলো নতুন করে সে একটা ওয়েবসাইট করবে, সে সবার কাছে পরিচিত কিন্তু তার কোনো ওয়েবসাইট নেই, তখন সে কি করবে? মাইক্রোসফট প্রথমে লিখবে, তারপরে টাইটেল লিখবে। যখন আপনার কোনো ক্লায়েন্ট, এমন ক্লায়েন্ট পাবেন যে এমন কোনো কাস্টমারের কাজ করবেন বা নিজেদের এমন কোনো ব্র্যান্ডিং এ কাজ করবেন যে ব্র্যান্ডটা রিনিউ, ব্র্যান্ড দিয়ে চিনে, তাই না? আমরা গুগলকে ব্র্যান্ড দিয়ে চিনি, মাইক্রোসফটকে ব্র্যান্ড দিয়ে চিনি, স্যামসাংকে ব্র্যান্ড দিয়ে চিনি, নোকিয়াকে ব্র্যান্ড দিয়ে চিনি, তাই না? বড় কোনো জায়ান্ট যারা অলরেডি ব্র্যান্ড দিয়ে তাদের অথরাইজেশন আছে, তখন আমরা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে প্রথমে ইউজ করব তার নামটা। ক্লিয়ার? টাইটেলে প্রথমে ব্র্যান্ড দিব, তারপরে কি দিব? কিওয়ার্ড গুলো সম্বলিত একটা সুন্দর কথা দিব। কিভাবে দেবো বলছি, তারপর টাইটেল দিব। প্রথমে ব্র্যান্ড দিব, তারপর টাইটেল দিব। কিন্তু অধিকাংশ সাইটে যখন আমরা করি তখন কি হয়, আমাদের ব্র্যান্ডিং ছাড়া, তাই না? আমরা ব্র্যান্ড হওয়ার জন্য মার্কেটে আসি, আমাদের কিন্তু অটোমেটিক্যালি ব্র্যান্ড আছে, এটা খুব কম। আমরা ব্র্যান্ডিং, নতুন একটা ব্র্যান্ডিং নিয়ে আসার জন্য, অথরাইজেশন নিয়ে আসার জন্য মার্কেটে আসি। তখন কি করব, আগে আমরা কিওয়ার্ড এসও টাইটেলটা দিব, তারপর ব্র্যান্ডিংটা দিব। বুঝা গেছে? আমি কি বুঝতে পারছি? মানে সবার কাছে ক্লিয়ার কেন আগে দিব আর পরে দিব? আচ্ছা আবার বলছি আবার, দেখেন গুগল যখন দেখেছে, সে কিন্তু যেহেতু এটা ডোমেন, গুগল দেখেছে কি, দেখেছে ডোমেন, এবং আমি পুরো ডোমেনের নাম লিখছি, দেখেন hostbuddy.com, মানে আমি চেয়েছি শুধু এই সাইট রিলেটেড গুলো দিবে, বাইরের গুলো দিবে না। ক্লিয়ার? সেহেতু গুগল কি করছে, সে কিন্তু, আমার কিন্তু ব্র্যান্ডিংটা পরে দেওয়া আছে না? গুগল যে কাজটা করছে, সে ব্র্যান্ডিংটা আগে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ডোমেন ব্র্যান্ডিং। আমাদের সাইট নেম, ডোমেন নেম না, সাইট নেম। আমি যদি সাইট নেম চেঞ্জ করি, এখন আমার ওয়েবসাইট থেকে সাইট নেম করে যদি আমার বাড়ি করে দেই, সেখানে আমার বাড়ি দেখাবে, হোস্ট বাড়ি দেখাবে না। ক্লিয়ার? ডোমেনের সাথে কোনো রিলেশনই নাই, কারণ এখনকার যুগে ভালো ডোমেন পাওয়া, রিলেটেড ডোমেন পাওয়া সুপারটা পাওয়া যায় না বললেই চলে। এই জন্য প্রতিটা আসছে এখন টিডিএল প্রায় 900+। আমরা জানি যে হোস্ট বাড়ি ডট হোস্টিং পাওয়া যায়, আমাদের একটা আছে তালহা ডট ট্রেনিং, আমরা কি জানি? ডট ট্রেনিংও পাওয়া যায়, আমাদের কিন্তু একটা আছে, ডোমেন আছে তালহা ডট ট্রেনিং। মানুষ বুঝবে না, এই জন্য আমরা ওটা মার্কেটিং করি না, কারণ প্রতিটা আলাদা হয়েছে। কোনো একটা ডট শপ, ঠিক আছে, মাই শপ ডট শপ, এরকম পাওয়া যায়। ওকে, কিন্তু এগুলো এখনো পপুলার হয়নি। বিশ্বে এখন 900+ টিডিএল আছে। টিডিএল কাকে বলা হয়? ডোমেন গুলোকে, .com, .bd, .org, .info, এগুলোকে কি বলা হয়? টিডিএল। হ্যাঁ, কিন্তু .comটা সবচেয়ে বেশি রিনিউ, কখন কোনোটা এসে করতে গেলে .comটা ভালো, ঠিক আছে? আবার কান্ট্রি টিডিএল বলা হয়, .com, .bd, .com, .in, তাই না? ইউএস,
EU হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য, জানি আমরা এগুলো। গুড। আচ্ছা তাহলে এটা হচ্ছে গিয়ে আমি যে কথাটা বলতে চাইছিলাম। আচ্ছা আমরা একটা দেখলাম, তাহলে কি দরকার এসইওর জন্য তো দরকার সোশ্যাল শেয়ারিং। আচ্ছা সোশ্যাল শেয়ারিং কথাটা কেন বলা হচ্ছে একটু দেখি আমরা। ভিডিও কোর্স করা হয়েছে আই গেস। আমাদের কিছু ফ্রি ভিডিও কোর্স আছে, আমরা জানি। যাদের HTML CSS ছোট ছোট জিনিসপত্র শেখার ইচ্ছা আছে তারা আমাদের এখান থেকে ছোট ছোট ভিডিও কোর্স দেখতে পারেন আপনারা, হ্যাঁ, দেখে শিখে নিতে পারেন। কারণ আপনাদের যখন HTML CSS একটা ইউজার যখন দেখবে যে তার ক্লায়েন্ট ছোট 5 পেজে, দেখবেন যারা কাজ করে মার্কেট প্লেসে তারা কিন্তু বড় বড় সাইটে কাজ করে না, ছোট ছোট সাইটে কাজ করে। যখন দেখবে যে একটা ইউজার ছোট একটা সাইটও বানিয়ে দিতে পারতেছে, আমাকে স্ট্যাটিক বা হোক আর ডাইনামিক হোক সাইটও বানিয়ে দিতে পারতেছে, আবার এসেও করতে পারছে, তার জীবন দিয়ে যায়। ঠিক আছে, তো আমরা দেখি যে এখানে মেইনলি যে জন্য দেখার জন্য আসছিলাম আমি, এই যে সোশ্যাল শেয়ারিং এর একটা কথা আছে, তাই না, যেটা এই ভিডিওটা আপনি শেয়ার করেন। আমাকে ফেসবুকে লগইন করা আছে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আই গেস নো। হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড মনে থাকে না, এখানে করা আছে। এখন হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড মনে থাকে না, যে কি করবো আমি। কেমন কি হবে ওইদুল, আপনার ইউজার নেম পাসওয়ার্ড মনে আছে আপনার? আমি পাসওয়ার্ড জীবনে মনে রাখতে পারিনি, আমি কেমন কি করবো আমি দেখাবো কেমন করে, আমি ভুলে গেছি, দেবে ফেসবুক দেখাবো। গুগল প্লাস ওভাবে আসবে না, সমস্যা হচ্ছে কি আমি পাসওয়ার্ড মনে রাখতে পারি না। হ্যাঁ না, রিসেট পাসওয়ার্ড দিলে আমার মোবাইল ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন সব লাইভ হেল্প করে দেবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সেটা হচ্ছে গিয়ে কি দিয়েছিলাম, না সব জায়গায় এক পাসওয়ার্ড ইউজ করা সিকিউর না। হ্যাঁ আমি আমার 1000 জায়গায় পাসওয়ার্ড ইউজ করতে হয়, আমি জীবনে একটা পাসওয়ার্ড মনে রাখি, অন্য সব ভুলে যাই, ওগুলো লেখা থাকে আমার এক জায়গায়। Yes, got it. এখানে আমাকে মেসেজ দেয়নি যে, ফেসবুক মাঝে মাঝে মেসেজ দেয় না জানেন। একবার আমাকে অ্যাপ পাঠাতে হয়েছিল, আমার পাসওয়ার্ড পাঠাতে হয়েছিল আমার মেসেজ পাওয়ার জন্য। কি করতে হয়েছে না, ট্যাপ মোর, ওকে এখানে 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 কি আমাকে ফেসবুকে পাঠিয়ে দিবে? চলে আসছে, থ্যাংক ইউ, গুড। 677 আচ্ছা আমরা মেইনলি যেটা দেখার জন্য আসছি, ধরেন আমি ফেসবুকে চাচ্ছি যে শেয়ার করবে কেউ, তাই না, আমার কন্টেন্ট যখন অন্য কোনো ইউজার শেয়ার করবে তখন কি হবে দেখবেন। ফেসবুকে কিছু মানুষ মার্কেটিং করে, আমি বলছি না যে আমি ওই ভাইকে চিনি, ওই ভাই সম্পর্কে জানি, ইদানিং শুনছি সেই ভাই নতুন কিছু এরকম প্রোডাক্ট নিয়ে আসছে, আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো। এটা কিন্তু মানুষ বেশি ট্রাস্ট করে। যখন আমি বলবো যে আমি প্রোডাক্ট নিয়ে ভালো, তার থেকে ভালো হলেও সে ওটাকে বেশি ট্রাস্ট করবে, তাই না। আমি বলেছিলাম না যে নিজে আরেকজন ইউজার যারা ওই যে সবচেয়ে বেশি আর্ন করে অ্যাফিলিয়েট মার্কেটিং এ, ওই মেয়েটা, যে মেয়েটা চুল কার্লি হেয়ার ছিল এবং সে নিজে নিজে ইউজ করে সে প্রোডাক্টটা সেল করতো, যেটার এই সুবিধা। ঠিক আছে, তো এক্ষেত্রে ধরেন আপনি চাচ্ছেন আপনার ফ্রেন্ড বলবে যে দোস্ত আমার জন্য শেয়ার করে দে, সে শেয়ার করে দিল। তো শেয়ার করার পর ইউজার যখন দেখবে যে ওটা টাইটেলটা সুন্দর, তার সাথে মিলতেছে, তখন কিন্তু ক্লিক করবে।
আপনার ফ্রেন্ড শেয়ার করছে আর সঙ্গে সঙ্গে সবাই ক্লিক করা শুরু করছে, এটা করবে না কিন্তু। মানুষজন অনেক চালাক। প্রয়োজন হলে সে কি করবে, অন্যটা প্রোডাক্ট সিমিলার প্রোডাক্ট সার্চ খুঁজে বের করে দেখবে, তা ওটা দেখবে না, ঠিক আছে? এটা কিন্তু সত্যি কথা। কিন্তু দেখবে যখন দেখবেন সুন্দর একটা টাইটেল, সুন্দর একটা মেটা ডেসক্রিপশন আসছে, তখন ঠিকই ক্লিক করবে সে, ঠিক আছে? তো মানুষকে ক্লিক করাতে হবে। তো কখন করবে, আসতেছে না কেন এখনো? আপনারা টুইটার ইউজ করেন? টুইটার ইউজ করেন? টুইটারে কি করা যায়? টুইটার শুধু নায়ক ইউজ করে না, তাদের ওই যে গল্প কথায় ভাষা লেখার জন্য বা মানুষের খুব কম ইউজ করে, সেখানে কিছু লেখা ছাড়া আর কিছু করা যায় না কিন্তু। আর কিছু করা যায়? সুন্দর করে লেখা যায়, এই জন্য নায়ক ইউজ করে, কারণ আর কিছু করা যায় না, তাদের জন্য সুবিধা না? বাংলাদেশে নাকি একটা কোম্পানি আছে, তারা নাকি বড় বড় নায়ক টুইটার, ফেসবুক, গুগল পেজগুলো মেনটেন করে। ইটস আ বিজনেস, আপনারা চিন্তা করে দেখতে পারেন। আপনাদের যদি এই ইন্ডাস্ট্রিতে, ফিল্ম জগতে থাকে, দেখবেন তারা নাকি প্রচুর আর্নিং, ইটস আ বিগ আর্নিং হয়ে, যে আপনার নায়ক নায়িকাদের ওই কি বলে এটা, যারা সেলিব্রিটি তাদের ওই ফেসবুক টুইটার পেজ খুলে দেয় এবং সেগুলো মেনটেন করে তারাই, সেলিব্রিটিরা মেনটেন করে না, এবং প্রচুর মান্থলি একটা বিগ অ্যামাউন্ট নিয়ে নেয় তারা। ওয়াও, আমার ডোমেনে খরচ নেই, হোস্টিং এ খরচ নেই, শুধু ফেসবুকে বসে থাকবো, আমি প্রচুর আর্নিং করবো। কত সুন্দর না? ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এটা আসতেছে না, আসুক। হ্যাঁ, এটা তাহলে সোশ্যাল শেয়ারিং এর যে জিনিসটা হবে, আপনার ওই টাইটেলটা এবং মেটা ডেসক্রিপশনটা ইউজাররা দেখতে পাবে, ঠিক আছে? চলে আসে কিন্তু, হ্যাঁ, এই জন্য বলা হয়েছে সোশ্যাল শেয়ারিং। এটা আসুক, এটা আসলে আমরা দেখতে পাইতাম যে কি কি আসবে, কিন্তু আসছে না। এটাও আসছে না, এটা তো আসছেই না, অবস্থা করুন। এই যে দেখছেন চলে আসছে। এখানে যদি আমি পোস্ট অন ফেসবুক দেই, সঙ্গে সঙ্গে চলে আসবে, বুঝতে পারছেন? কি লেখছে, এই অ্যাজাক্স ভিডিও ট্রেনিং এবং টিউটোরিয়ালটি বিগিনার এবং পেশাদারদের জন্য, যা থেকে আপনার রিয়েল লাইফ প্রযুক্তি উদাহরণ সহকারে অ্যাজাক্স শিখতে পারবেন। ওয়াও, রিয়েল লাইফ প্রযুক্তি শিখতে পারবে অ্যাজাক্স সহকারে, উদাহরণ সহকারে, না? কত সুন্দর না? অ্যাজাক্স, তারপরে অ্যাজাক্সের যে টাইটেলগুলো আমি দিয়েছি ওখান থেকে সে দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন যে এই কথাগুলো যেগুলো আপনারা মানে চাচ্ছেন, আমি যখন অধিকাংশ দেখেন গুগলে সার্চ হয় রিয়েল লাইফ এক্সাম্পল উইথ টিউটোরিয়াল, হ্যাঁ, এগুলো দেখবেন সার্চ হয়। তো এই যে এই জিনিসগুলো, এগুলো আপনার মেটা ডেসক্রিপশনে দিয়ে দিতে হবে। বুঝা গেছে? মানে আমরা যেটা দিব সেটা আমরা যখন শেয়ার করব, সেই শেয়ারের মধ্যেও আসবে, শুধু মানে একে আসবে না, আপনাদের হচ্ছে কি বলে ওই গুগল এসইওতেও আসবে না, ঠিক আছে? আচ্ছা, এটা তাহলে গেল। আচ্ছা, একটা কথা হচ্ছে যে কিওয়ার্ড দিব তার সাথে রিলেভেন্স হতে হবে, সিমিলার হতে হবে। সিনোনিম হতে পারে, নিয়ারেস্ট ওয়ার্ড হতে পারে, কিন্তু আমাদের যেন সিমিলার হয় ব্রাউজিং এর জন্য, যখন ইউজার ব্রাউজ করবে তখন যেন দেখতে পায়, এবং সার্চ ইঞ্জিনের রেজাল্টের জন্য, ঠিক আছে? টাইটেল ট্যাগগুলো ম্যাম র‍্যাঙ্কিং শুধু এসইও উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র এসইও প্লাস আপনার সোশ্যাল শেয়ারিং, অনেক কিছু। আপনার ব্যাক লিঙ্কিং ইজ এ বিগ ইস্যু। ভালো কোনো সাইট থেকে ব্যাক লিঙ্কিং আসলে আপনার র্যাঙ্কিং অনেক উত্তম বেড়ে যায়। আরো ভালো র্যাঙ্কিং চাইলে, যেটা বললাম কিছুক্ষণ আগে, আমি অ্যালেক্সা তো র্যাঙ্কিং দেয়, ঠিক আছে? অ্যালেক্সা র্যাঙ্কিং কিনতে পারেন। যখন তারা আপনাকে ভালো র্যাঙ্কিং দিবে, গুগলও ভালো র্যাঙ্কিং দিবে। আর আপনি যদি আরো ভালো র্যাঙ্কিং চান, গুগলে ক্যাম্পেইন করবেন, তাদের কিছু পে করবেন, আরো ভালো র্যাঙ্কিং হবে। কোন একটা সাইটে যদি মানে সোশ্যাল সাইটে এনগেজমেন্ট অনেক ভালো হয়, ঠিক আছে, এনগেজমেন্ট অনেক ভালো, সোশ্যাল সাইট থেকে যদি আপনার পেজে আসে অনেক, তাহলে ভালো। আপনি খালি শেয়ার করছেন সেক্ষেত্রে ভালো না। আপনি একটা লিঙ্ক দিনে 10 বার শেয়ার করছেন, ইট ডাজ নট ম্যাটার টু গুগল। কিন্তু একবার শেয়ার করছেন, ওখান থেকে 10 জন আসছে, ইটস বিগ ম্যাটার টু গুগল। ওটাই বলতে চাচ্ছি যে আমার এখানে সোশ্যাল শেয়ারিংটা অনেক বেশি, এনগেজমেন্ট অনেক বেশি, লাইক কমেন্ট বেশি, ঠিক আছে? না না, লাইক কমেন্ট হলে কিছু যায় আসবে না। ওখানে আপনার 5000 লাইক করলেও কোনো লাভ নাই, ঠিক আছে? ওখান থেকে ক্লিক করে আপনার সাইটে আসতে হবে। আমার সাইটে আসবে, ঠিক আছে, কিন্তু আমার সাইটে ওইভাবে মানে ইয়া করে না, এসইও করে না, ঠিক আছে? মোটামুটি করে আছে। তাহলে এটা কি আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কি এটা না, ওটা ইফেক্ট পড়বে, কিন্তু আপনার যদি ভালো মতো এসইও না করা থাকে, সেক্ষেত্রে ইফেক্ট পড়তে কষ্ট হবে। আপনি যদি ভালো করে এসইও করেন, আবার সোশ্যাল নেটওয়ার্ক থেকে আপনার সাইডে আসো, গুগল দুটো মিলে ভালো পজিশন নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে? কম্বিনেশন থাকতে হবে, আপনারটা এসইও অবশ্যই ভালো থাকতে হবে। ওকে, আচ্ছা, গুড। এরপরে হচ্ছে আমরা ট্যাগ শিখবো। কে যেন বলছিল কি যেন ওয়েব 2 পরে, সেটা বলতেছে আমি। হ্যাঁ, এই পর্যন্ত বলে আগে এটা, তারপর আচ্ছা কি বোঝা যাচ্ছে, এটা মানে কি? কি জিনিস এটা, মানে কি জিনিস? আমি শুধু এটুকু দিলেই হয়ে যাবে? আমি যদি এই টাইটেলটাকে মাঝখানে এখানে শুধু লিখে দিই, এসইও কথাটা হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? কার কি মনে হয়, এটুকু হয়ে যাবে? হয়ে যাবে, কিছু করতে হবে না? আচ্ছা, আমরা একটু শিখবো। হ্যাঁ, একটু HTML শিখবো আজকে। আমরা শুধু মেটা ডেসক্রিপশন এবং টাইটেলের জন্য HTML শিখবো।
নেক্সট ক্লাসের প্রথম থেকে আমরা যে কয়টা লাগে আমাদের এসইও এর জন্য সব কটা ট্যাগ শিখবো, তারপর বেস করে আমরা কন্টেন্ট রাইটিং শুরু করবো, এসইও কন্টেন্ট। ঠিক আছে? ডিমোভার কেউ কখনো খুলছেন লাইভে কখনো? এনিবডি এটা আমি ইনস্টল করা আছে পিসিতে ডিমোভার? আচ্ছা না, ডিমোভার আছে না নেটবিনস আছে? যেখানে এখানে নেটবিনস আই গেস। ডিমোভার আছে এখানে? দেখি তালা টেনে পিসি না? আপনার পিসি দ্যাটস ওয়াই, তাই তো বলছি আমাদের এখানে নেটবিনস ছাড়া থাকার কথা না, ডিমোভার নাই। আচ্ছা আপনারা নেটবিনসে খোলেন, ঠিক আছে? আমি একটু ছোট সহজ কাজ করে আপনারা কোডিং করতে পারেন। HTML CSS নরমাল কাজগুলো করতে চাইলে ডিমোভার ভালো, অথবা আমরা নেটবিনসে করতে পারি। আচ্ছা আমি তো নেটবিনসে দেখাই, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা নেটবিনস ডিমোভার এগুলো কি ছোট করে একটু জানেন আমরা কি এগুলো? আইডি কি কাজে লাগে? আইডি কি কাজে লাগে? আমি তো দামি শুনলাম প্রথম, এটা কি কি জিনিস? এই তো আপনি এখন কাজ করবেন যে HTML CSS এর কাজ করা লাগবে, এটা হচ্ছে আইডি। ওই যে উনি একটা সুন্দর কথা বলছে, আমরা যে কথাটা গতদিন বলছিলাম না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, কি কি বলছিলাম কাটা মনে আছে? দেখি আমি একটু যেটা আমরা ব্যাক এন্ডে করি প্রোগ্রামিং again not again, আমি সেদিন ওটা বলছিলাম না ভুল, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড না। এক্স্যাক্টলি কে বললে এই কথাটা? খুবই সুন্দর কথা বলছে। ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ না, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এন্ড কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ বলে কিছু নাই দুনিয়াতে। ঠিক আছে? ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আছে, ব্যাক এন্ড ডেভেলপার আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ। তো আমাদের তো কি বলে প্রোগ্রামিং লিখে কোনো জায়গায় কম্পাইল করে সঙ্গে সঙ্গে দেখতে হবে না, সেটা ইন্টারপ্রেটেড হোক বা আমাদের সেটা কম্পাইলই হোক, দেখতে হবে। তো দেখার জন্য হেল্প করে যেগুলো, সেগুলো হচ্ছে আইডি, যেখানে আমরা প্রোগ্রামিং এর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ লিখে সেই অনুযায়ী যেভাবে আমরা ব্রাউজারে দিলে বা লাইভে সার্ভারে উঠালে যে এনভায়রনমেন্টটা পাবো সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে হেল্প করে। ক্লিয়ার? আচ্ছা গুড। আচ্ছা তাহলে আমরা একটু একটা এটা ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, HTML আন্ডারলাইন না যেটা নেন, আমরা এই পেজটাকে নিয়ে যাই, আমরা কি করব আমাদের যে সাইট আছে না, আমরা সবাই একটা সাইট তৈরি করেছি না, সেই সাইটে গিয়ে দেখবো যে কেমন দেখায়। ঠিক আছে? HTML আন্ডারলাইন আর PHP আন্ডারলাইন ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম একটা আইডি পেজ পাওয়া। ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে যখন আমি HTML একটা পেজ নিলাম, কি বললো এখানে হেডের মাঝখানে কি থাকে? টাইটেল আর কিছু মেটা ক্যারেক্টার সেট থাকে। ঠিক আছে? এই যে টাইটেল, এটা হচ্ছে আমাদের টাইটেল ট্যাগের জন্য ইউজ হয়। ওকে? আর এই বডি মানে হচ্ছে এর মধ্যে আমরা যেগুলো লিখবো, এসইও কন্টেন্ট গুলো লিখবো, সবগুলো কোথায় থাকতে হবে? HTML ট্যাগের মধ্যে। আবার বলছি, আমরা যখন কোনো ওয়েবসাইটে বা কোনো কোথাও মানে লিখতে চাবো, ধরেন আমরা চাচ্ছি যে হচ্ছে কি কোনো ব্লগে লিখবো বা কোনো ওয়েবসাইটে পেজে লিখবো না, কিছু কন্টেন্ট তো আমাদের লিখতে হবে, যে কন্টেন্ট গুলো আমরা এসইও করবো, তাই না? আমরা কি এসইও করবো? কোনো না কোনো কন্টেন্ট এসইও করি, তাই না? সেই কন্টেন্ট গুলো HTML পেজে অলওয়েজ থাকবে। ঠিক আছে? PHP TSP যা থাকবে সেটা তাদের হেডেক, আমাদের হেডেক না, আমরা হচ্ছে কন্টেন্ট রাইটার। তো কন্টেন্ট গুলো কোথায় থাকতে হবে? HTML পেজে থাকতে হবে। তো আমাদের যে ট্যাগ গুলো নিয়ে মাথা ঘামাতে হবে সেখানে হচ্ছে হেড ট্যাগের মধ্যে কি থাকে? টাইটেল ট্যাগ, যেটা আমরা শিখবো কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে? আর আছে মেটা ট্যাগ গুলো আমরা শিখবো, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড। ওই যে আমরা কিওয়ার্ড লিখেছিলাম কতদিন মনে আছে? কিন্তু কোথায় দিব আমরা কিওয়ার্ড যে সার্চ করলাম আমি একটা পেজে, কোথায় দিব? আমরা এই হেড ট্যাগের মধ্যে দিব, এবং কিভাবে দিব সেটা আমি পরে দেখাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা তারপর কি আছে? বডি ট্যাগ। এখানে হচ্ছে আমরা এসইও কন্টেন্ট লিখবো। এখানে বডি ট্যাগের মধ্যে কি লিখবো? তাহলে আমরা এখানে লিখি, এখানে এসইও টাইটেল দিব, আমরা এসইও টাইটেল দিব। ক্লিয়ার? আচ্ছা এখানে মেটাগুলো পরে লিখতেছি আমি, আর এখানে লিখবো আমরা এসইও কন্টেন্ট। বুঝে গেছে?
এটা কি বোঝা গেছে? আচ্ছা নেটবিনস কি ডাউনলোড করে ইনস্টল করে দেখাতে হবে? আমরা জাস্ট নেটবিনস দিয়ে গুগলে সার্চ দেব, নেটবিনস আইডির সাইট আসবে, সেখানে HTML সিলেক্ট করব, আমরা HTML PHP এর জন্য যেটা ডাউনলোড করে নেব। এখন তো সবাই বাচ্চা বাচ্চারা জানি না ইনস্টল করা জানি, হ্যাঁ সফটওয়্যার ইনস্টল করা জানি, এটা সব কিছু না, দিস ইজ নট টাফ জব। এটা বোঝা গেছে? এই জিনিসটা বুঝতে পারছি? গুড। তাহলে আমাদের এসইও টাইটেল নেটবিনস লিখেন, গুগলে লিখে নেটবিনস লিখছেন, আপনি দেখেন নেটবিনস আইডি আসছে না, ডাউনলোড নেটবিনস আইডি একটা পাবেন আপনি সুন্দর করে। হ্যাঁ ওটাই ডাউনলোড নেটবিনস আইডি, ওখানে ক্লিক করেন। আচ্ছা আমি দেখাই দিই, তারপরে একটু দেখাই দিই। হ্যাঁ না জেডিকে দরকার নেই, আমরা যখন পিএইচপি নেব আমি দেখাচ্ছি। আমি গুগলে গিয়ে কি লিখবো? নেটবিনস, তাই না? সবচেয়ে ভালো হয় নেটবিনস ফর পিএইচপি দেই, দরকার নেই নেটবিনস দিলে চলে আসার কথা। হ্যাঁ আমি নেটবিনস দেই, এই তো চলে আসছে দেখেন পিএইচপি ডেভেলপমেন্ট, ঠিক আছে? ওকে আমি এখানে ক্লিক করলাম, এই যে ওয়েলকাম টু নেটবিনস, ঠিক আছে? পিএইচপি ডেভেলপমেন্ট এখানে ক্লিক করলাম। আচ্ছা নেটবিনস হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স আইডি, ঠিক আছে? নেটবিনসটা কি? ফ্রি ওপেন সোর্স আইডি। আর আমাদের এই ড্রিমওয়েভারটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু পেইড, ঠিক আছে? যদিও আমরা টাকা পয়সা না দিয়ে পাইরেসি করে ইউজ করি, কিন্তু এটা পেইড সফটওয়্যার, এটা অনেক বেশি খরচ হতে হয়। এটা প্রায় বোধহয় $590 নেয় না? হ্যাঁ $590 নেয় ইয়ারলি চার্জ, ঠিক আছে? কিন্তু আমরা কি করি বাংলাদেশে, আমরা পুরো ফ্রি ইউজ করি কিন্তু, ঠিক আছে? আমরা ওই সফটওয়্যারের মাধ্যমে পাইরেট করে ইউজ করি। এটা পাওয়া যায় 50 টাকা 60 টাকা সিডি পাওয়া যায় আই গেস। তারপরে আপনারা দেখেন নেটবিনস আইডি ফিচার টিচার আমাদের দেখা দরকার নেই, আমরা ডাউনলোডে যাব, গিয়ে সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করে নেব, ঠিক আছে? না 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 পিএসপির জন্য তারপরে এদিকে লাগবে না, না পিএসপির জন্য করবো তো আমরা। যদি কেউ হোল্ডটা করে সম্পূর্ণটা সেক্ষেত্রে জাভা জেডিকে লাগবে, ঠিক আছে? যেহেতু আমরা শুধু পিএসপির জন্য করবো, আমাদের জেডিকে দরকার নেই। আচ্ছা এই দেখেন আমি কিছুক্ষণ আগে বললাম না টাইটেল ট্যাগ কিভাবে করতে হয়, আর কে যেন একজন জিজ্ঞেস করলো যে টাইটেল ট্যাগে কতখানি ম্যাক্সিমাম ক্যারেক্টার লাগে। দেখেন প্রাইমারি কিওয়ার্ড আমি কতদিন বলেছিলাম 3 প্রকার কিওয়ার্ড দেয়, প্রাইমারি সেকেন্ডারি তার টারশিয়ারি 3 পর্যন্ত দেওয়া যায়, তবে দুটো কিওয়ার্ড ইউজ করা বেটার। কিন্তু আপনার কিওয়ার্ড যদি খুবই ছোট ছোট হয় সেক্ষেত্রে 3টা পর্যন্ত ইউজ করবেন। কিন্তু আমরা কিওয়ার্ডের ক্ষেত্রে কি বলেছিলাম? লং টেল কিওয়ার্ড ইউজ করবো, তাই না? বড় কিওয়ার্ড ইউজ করবো, সেক্ষেত্রে দুটো ইউজ করাই ভালো। তো কিওয়ার্ড তো দুটো যদি আমি পাশাপাশি দেই কোনো প্রকার গ্যাপ ছাড়া গুগল বুঝতে পারবে না, সে দুটাকেই কি মনে করবে? একটা কিওয়ার্ড ধরে নিবে। যার পরিস্থিতি আমাদের কি করতে হবে দেখেন, প্রাইমারি কিওয়ার্ডের মাঝখানে একটা হাইফেন দিতে পারি আমরা, অথবা এই যে অর দিতে পারি, অর সাইন বলে না, অর সাইন দিতে পারি, তারপর সেকেন্ডারি কিওয়ার্ড দিতে পারি আমরা, তারপর ব্র্যান্ড নেম দিতে পারি। অথবা আমরা কি করতে পারি, প্রথমে ব্র্যান্ড নেম দিতে পারি, ওই যে আমি কতদিন কি বলেছিলাম, যে কিছুক্ষণ আগে কি বললাম কথাটা, যে ব্র্যান্ড নেমটা আমরা কখন আগে দিব? যদি আপনার ব্র্যান্ড নেমটা আসলে রিনাউন হয়, আপনি যদি অনেক পপুলার হন, সেক্ষেত্রে ব্র্যান্ড নামটা প্রথমে দিবেন, তারপরে প্রাইমারি কিওয়ার্ড আর সেকেন্ডারি কিওয়ার্ড দিবেন। এভাবে আমরা টাইটেল ট্যাগে ইউজ করব, বুঝা গেছে? ইউআরএল বলছি, ঠিক আছে? এটা কি বুঝা গেছে? গুড। আচ্ছা তাহলে গুগল কি করে 50 থেকে 60 ক্যারেক্টার নেই, সেটা 50 ক্যারেক্টার নেবে না 60 ক্যারেক্টার নেবে, তারপর বেস করে 512 পিক্সেল, সে 512 পিক্সেল ডিসপ্লে দেখায়, ঠিক আছে? তার বেশি যেটা সেটা সে দেখাবে না। এ তো আমরা হোস্ট বাড়িতে সার্চ দিয়েছিলাম, সে কিন্তু দেখায় নাই, তাই না? এরপর আর দেখায় নাই, মানে 512 পিক্সেল শেষ হয়ে গিয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার না? আপনারা কি করছিলেন? আমাদের ব্যাংকিং এ কোনো এফেক্ট আছে না? টাইটেল আমরা যদি 60 দিই বা যদি আরো বেশি দিই না, তো ইফেক্ট বলতে ইউজাররা পুরো সেন্টেন্সটা পড়তে পারলে ইউজাররা সহজে হয় যে আচ্ছা ঠিক আছে আমি পুরো সেন্টেন্সটা পড়তে পারতেছি, তাহলে এখানে শর্ট দিয়ে আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন না, আপনি কিওয়ার্ড করতে পারবেন এসও, কিন্তু অ্যাডভার্টাইজ করতে পারবেন না। আমি মানুষকে যদি শুধু একটা বা দুটো কথা দিয়ে কি কনভিন্স করা যায়? এসি বন্ধ কেন? এই ভয়াবহ গরমের মধ্যে এসি বন্ধ কেন? 21 কেন? কমাই দেন ফ্যান বন্ধ, এসি বন্ধ, তাই তো বলো না, কিন্তু চিন্তা করতেছে গরম লাগছে কেন, আমি বুঝতে পারছিলাম না, ঠিক আছে? আচ্ছা আমরা যদি ছোট কথা বলি কি মানুষ কত সহজে বোঝা যাবে?
বোঝানো যাবে না কিন্তু। এখানে কি লেখা আছে দেখেন তো, রিসেলার ওয়েব হোস্টিং বেস্ট আনলিমিটেড রিসেলার হোস্টিং। যে রিসেলার হোস্টিং কিনতে আসতে চাচ্ছে বাংলাদেশে সে কি করবে, বেস্ট আনলিমিটেড রিসেলার হোস্টিং। আমি কি এখানে রিসেলার হোস্টিং এর বর্ণনা দিয়ে রাখছি টাইটেলটাকে, রিসেলার হোস্টিং কাকে বলে, হোয়াট ইজ রিসেলার হোস্টিং। আমি চাচ্ছি যারা রিসেলার হোস্টিং কিনতে চায় তারা আসুক, ঠিক আছে। বাংলাদেশের খুবই সুন্দর একটা কিওয়ার্ড হচ্ছে বেস্ট রিসেলার হোস্টিং। আমি মাঝখানে আনলিমিটেড ঢুকাই দিয়েছি, এটা কোনো সমস্যা না আমার। কিন্তু গুগল যখন দেখবে আমার কিওয়ার্ডে বেস্ট রিসেলার হোস্টিং আছে এবং আমার টাইটেল থেকে বেস্ট আনলিমিটেড রিসেলার হোস্টিং আছে, সে বুঝে নিবে যে এটার সাথে এটার সম্পর্ক আছে। বুঝতে পারছি? গুগল যখন দেখবে যে আমার কিওয়ার্ডে আছে বেস্ট রিসেলার হোস্টিং এবং আমি এখানে লিখেছি বেস্ট আনলিমিটেড রিসেলার হোস্টিং, সে বুঝে নিবে যে সম্পর্ক আছে। এবং এখানে ভিতরে ঢোকার পর সে যখন দেখবে যে রিসেলার ওয়েব হোস্টিং উইন্ডোজ হোস্টিং লেখা আছে, তার মানে এটা এর পেজে তাই। আর যদি কোনো ইউজারও এই পেজে আসে, সে কিন্তু উইন্ডোজ হোস্টিং যদি কিনতে চায় সে কিন্তু এখানে এসে ঘুরে যাবে না সঙ্গে সঙ্গে। যদি সে আসলো সঙ্গে সঙ্গে কেটে দিল, বাউন্স রেট আমার 100 হয়ে গেল। আমি বলছি রিসেলার হোস্টিং, আমি এখানে লিখছি যে হোয়াট ইজ রিসেলার হোস্টিং, কিভাবে রিসেলার হোস্টিং চালাতে হয়। মানুষজন এই পেজ কিনতে আসছে, সে আসবে, সেও হয়তো বা আসবে, কিন্তু যে বোঝে না বুঝে ক্লিক করছে সে বাড়ি দেবে। ঠিক আছে, বুঝতে পারছি? আবার আমার টাইটেলটাকে লেখা আছে হোয়াট ইজ রিসেলার হোস্টিং, হাউ টু ইউজ ইট বা হাউ টু ইনক্রিজ ইউর বিজনেস। অলসো আমি দিয়ে রাখছি কি আমার নিজের বিজনেসের মানুষজন, সে তো কিনতে আসেনি, সে জানতে আসছে, সে কি আমার থাকবে? দেখেন দুটাই কিন্তু রিসেলার হোস্টিং, একটা হচ্ছে গিয়ে কেউ কিনতে আসছে আর একটা কেউ জানতে আসছে, তাই না? যে জানার জন্য আসছে তাকে আমি জানার পেজে পাঠাই দেবো, যে কেনার জন্য আসছে তাকে আমি কেনার পেজে পাঠাই দেবো। মানে মানুষকে কনফিউজ করা যাবে না। হ্যাঁ, যখনই মানুষকে কনফিউজ করবে আর যখনই মানুষ এসে আপনার সাইট থেকে ক্লিক কিছুক্ষণ স্টে না করে এই পেজ কেটে দিবে, গুগল মনে করবে আপনি কনফিউজিং দিয়েছেন, ধীরে ধীরে আপনার র্যাঙ্কিং কমে যাবে। যখন বাউন্স রেট বেড়ে যায় তখন র্যাঙ্কিং কমে যায়, ন্যাচারালি কমে যায়। বাউন্স রেট অ্যারাউন্ড কতখানি ভালো বলেন তো, কারো আইডিয়া আছে বাউন্স রেট সম্পর্কে? যখনই কোনো সাইটের বাউন্স রেট 60% এর উপরে বেড়ে যাবে 100% ওটা রেশিও আপনাকে ঠিক করতে হবে। বাউন্স রেট বিলো 50 ইজ পারফেক্ট। 30 করতে পারলে তো একদম এক্সিলেন্ট। এই দিকে আসুন আসলে বাউন্স রেট 30 নিচে কখনো আমি খুব কম দিয়েছি, ঠিক আছে? 30 নিচে বিলো 50 ইজ পারফেক্ট, ঠিক আছে? 45 60 এরকম হয়, 45 থেকে 50 এটা ঠিক আছে আপনার সাইড। মানে বুঝবেন যে আপনার সাইডটা খুবই সুন্দর হচ্ছে, স্মুথলি চলছে। যখন 60 এর উপরে উঠলো তার মানে আপনাকে এসইও করতে হবে। যখন 80% উপরে উঠলো সবাই এসইও করেন, তাই সাইট বন্ধ করে দেন, নাহলে আপনারটাকে ব্ল্যাক লিস্টেড করে দিবে গুগল। বুঝা গেছে? সাইটের বাউন্স রেট 80% উপরে মানে তাড়াতাড়ি সাইট বন্ধ করে দেন কিছুদিনের মধ্যে, যে ঠিক করে আবার নতুন করে করেন, কারণ এটা আপনার জন্য খুবই হার্মফুল। অল্প কিছুদিনের মধ্যে গুগলে আপনার সাইট জীবনও দিবে না, ইভেন ডোমেইনটাকে সে ব্ল্যাক লিস্টেড করে দিবে। ডোমেইন ব্ল্যাক লিস্টে শুনছেন? কিছুদিন আগে আমার কাস্টমার লাইফ ফেল করেছে দিছে যে আমার সাইডে আসতে চাইলেই এখন আমাকে বলে যে হচ্ছে এই ডোমেনে সমস্যা আছে, অ্যাটাক করবে, যান না প্লিজ। এখন আমি কি করবো? বলছি ভাই আমি কি করবো, এখন আপনার কাছে রিসে করে দেয় তো আমার না, আমি তো কাস্টমার সেল করছি। তো তারপরে গুগলে তারপর তার অনুরোধে গিয়ে দেখলাম সে কি করতো, সে তার সাইডের ইউজারদেরকে নিয়ে আসতো, নিয়ে সে ভাইরাস কিছু সাইট আছে না, দেখলো ওই সফটওয়্যার ভিডিও ডাউনলোড দেওয়া কিন্তু ভাইরাস আলা ওই সাইডে ইউজারকে পাঠিয়ে দিত। গুগলের ট্র্যাক করছে, এখন তার ডোমেইন চেঞ্জ করতে হবে। যখন 80% এর উপরে দেখবে তাড়াতাড়ি ডোমেইনটা বন্ধ করে দিবে, আন্ডার কনস্ট্রাকশন করে দিবে, যে সুন্দর করে সাইট অর্গানাইজ করে তারপর আবার উঠাবে। কারণ যে কোনো সময় সেই ডোমেইনটা কি হতে পারে, ব্ল্যাক লিস্টেড হয়ে যেতে পারে। সেটা আমরা অবশ্যই দেখবো, ঠিক আছে? ওই মাস্টার দেখবো, বাউন্স রেট সব দেখবো, ঠিক আছে? বাউন্স রেট কিভাবে দেখবো, বুঝা গেছে? তার মানে আপনারটা 50% এর নিচে আছে, বাউন্স রেট রিল্যাক্স থাকে, মাঝে মাঝে চেঞ্জ করে নিচে না। 60% নিচে ইটস ওকে, ঠিক আছে? ওকে, তবে 50 এর উপর ওঠাটা একটু টেনশনের বিষয়, কারণ 50 এর উপর উঠে গেলে সব বাড়তে থাকে। বুঝা গেছে এই জিনিসটা? গুড। তার মানে আমি যখন সেল করার উদ্দেশ্যে দিব তখন আমি এখানে আসলে টাইটেলেও সেলের কথাই লিখবো, যখন আমি কাউকে শেখানোর উদ্দেশ্যে দিব আমি টাইটেলেও শেখানোর কথাই বলবো, ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল ধরেন হচ্ছে এটা পরে লেখা, এটা তারপর এটা গেল। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি 50 থেকে 60 কিওয়ার্ড দিব, যেটা 512 পিক্সেলের মধ্যে। যখন আমরা লিখি আমাদের যে ওয়ার্ডে কিওয়ার্ড কাউন্ট করে দেখায় না, ওয়ার্ড কাউন্ট দেখায় না,
কত ওয়ার্ড লিখছি আমরা দেখেন, এই যে ওয়ার্ড কাউন্ট দেখাচ্ছি কিন্তু, ঠিক আছে, ওয়ার্ড কাউন্ট করা দেখাই, ঠিক আছে। আর আমরা ওই যে ইও বুস্টের মাধ্যমে যে জিনিসটা আমি কিছু আগে জিজ্ঞেস করছিলাম, যদি ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে ইও বুস্ট, আমরা ইনস্টল করবো আজকে আমাদের সাইটে। ইও বুস্টের মাধ্যমে আমরা, তারা বলে দিবে যে বেশি হয়েছে না কম হয়েছে নাকি পারফেক্ট আছে, ঠিক আছে। হ্যাঁ দেওয়া থাকে হ্যাঁ হ্যাঁ ফিল দেওয়া থাকে। আমি কি বুঝতে পারছি? ওটা আমরা দেখবো আজকে। আচ্ছা আমরা টাইটেল ট্যাগটা এসেও করবো, হ্যাঁ এগুলো পরে আমরা আরো ডিটেইল দেখবো। জাস্ট দেখালাম যে কোথায় লিখতে হয়, আজকে আমরা জাস্ট দেখতেছি, ঠিক আছে। ব্রাউজ করার জন্য, সার্চ ইঞ্জিন রেজাল্টের জন্য, এক্সটার্নাল ওয়েবসাইট বলতে এখানে কি বোঝানো হয়েছে? এখন ব্রাউজ করার জন্য বললাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বললাম, এক্সটার্নাল ওয়েবসাইট বলতে কি বোঝানো হয়েছে? মানে অন্য ওয়েবসাইটের লিংক আমার ওয়েবসাইটে কাছাকাছি আর একটু বলেন কেউ। জাস্ট লিংকে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইট যাবে। না আমার সাইডে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে যাবে, সেক্ষেত্রে তো তার সাইডের লিংকে বলো, ওটা আমরা আলোচনা করবো না। তার সাইড থেকে কি করে আমার সাইডে নিয়ে আসবো, আমরা সেগুলো আলোচনা করবো। ডিরেক্টরি সাইড আমি বললাম না সেদিন, ডিরেক্টরি সাইড আছে, তো ডিরেক্টরি সাইট গুলো কি করে টাইটেলটাকে রেখে দেয়। হ্যাঁ ব্যাকলিং এর মাধ্যমে। আমরা ডিরেক্টরি ওয়েবসাইটের কথা বললাম না যে ডিরেক্টরি ওয়েবসাইট আছে, তো ডিরেক্টরি ওয়েবসাইট করে যে কোনো সাইডের টাইটেলটাকে, তাদের ওয়েবসাইটের টাইটেলটাকে রেখে দেয়, যে ওটা দেখে ক্লিক করতে যেন পারে, দ্যাটস ওয়াই লাগে এটা, ঠিক আছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে অপটিমাইজ করব কিভাবে, যে কথাগুলো বললাম, যে লেন্থটা ঠিক রাখতে হবে, কিওয়ার্ড গুলো রিলেটেড হতে হবে এবং কাছাকাছি হতে হবে, ঠিক আছে। ব্র্যান্ডিং, আচ্ছা ব্র্যান্ডিং এর যে কথাটা বললাম আমি, যে আপনার যদি ব্র্যান্ডটা খুব ভালো হয় সেক্ষেত্রে ব্র্যান্ডিংটা প্রথমে দিব, নতুবা ব্র্যান্ডিংটা পরে দিব আমরা, ঠিক আছে। আর হচ্ছে রিডেবিলিটি আর ইমোশনাল ইমপ্যাক্ট বলতে কি বোঝাচ্ছে, যে এই জিনিসটা যে একটা মানুষ যে খুঁজতে আসছে একটা এসব কিওয়ার্ড দিয়ে খুঁজছে, খোঁজার পর যে সে পেতে হবে, পাওয়ার পর যদি রিলেভেন্সি, ঠিক আছে, সে তো বুঝতে হবে যেটা আচ্ছা ওকে আমার প্রয়োজনীয় বলে আমি আসছি, সেই জিনিসটার কথা বলা হয়েছে এখানে, ঠিক আছে। এবার আমরা মেটা ডেসক্রিপশন সম্পর্কে একটু জানি। আচ্ছা আপনি কি এসে ব্রেক দিয়েছেন? ব্রেক দেন নাই? ব্রেক কি দরকার আছে? আচ্ছা তাহলে 10 মিনিটের ব্রেক। হ্যাঁ ব্রেক তাহলে আসে, তারপর আবার শিখতেছি, ঠিক আছে। না এটা যে আপনি যে ল্যান্ডিং পেজটা দিবেন, আপনার শুধু শুধু এইরকম ক্ষেত্রে কাজে লাগবে, যদি কেউ আপনার সাইট দিয়ে সার্চ দেয় সেক্ষেত্রে হয়ে দেখাবে, ঠিক আছে। ওটা আপনার মেইন সাইট পেজটাকে বলা হয়। আচ্ছা আমাদের হচ্ছে আচ্ছা আমরা এতক্ষণ কি দেখলাম, সেটা হচ্ছে টাইটেল লিখছিলাম তাই না ব্রেকের আগে। আমরা তাহলে এবার দেখি যে ডেসক্রিপশনটা কি। আচ্ছা এখানে যে জিনিসটা বলছে আসলে, যেটা হচ্ছে কি আপনার মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আপনার এমন একটা মানে ডেসক্রিপশন যেটা অল্প পেজে, মানে অল্প কথায় আমরা অ্যাড দিব, ইউজাররা পড়বে, পড়ে আমাদের সাইডে আসবে। দেখেন ফর এক্সাম্পল কি লিখছি, we are announcing perfect hosting package for you. Hostfirdy provide you a hesitated free web hosting service. We take what look to believe. ঠিক আছে, একবার ক্লিক করে দেখেন যে আপনি আমার কথা বিলিভ করবেন। কি কথাটা লিখছি, যে এখানে আমরা খুবই সুন্দর সুন্দর পারফেক্ট প্যাকেজ, অনেকগুলো প্যাকেজ দেই, আমাদের হোস্টফাইডি সাইডে অনেকগুলো হোস্টিং প্যাকেজ আছে যেটা আপনার জন্য পারফেক্ট হবে, ঠিক আছে, এবং যেটা নিতে আপনি হেজিটেট ফিল করবেন না। ওকে, আপনি একবার শুধু দেখেন সাইটটাতে ক্লিক করে, তাহলে দেখতে পাবেন। এটা চটকদার কথা না, বিজ্ঞাপন না। আপনাকে যদি আমি বলি দেখেন, কিন্তু একবার ক্লিক করে দেখেন, ক্লিক করে দেখলে তো আর কিনতে হচ্ছে না, সে ঢুকে বলবে যে ক্লিক করে দেখি কেমন হয় ব্যাপারটা। এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, এইটুকু হচ্ছে আমার সাইডে, আমার ফুল সাইডে মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। তার মানে আমি এখানে কথাটা কি বলতে চাইছি, যে আমরা এখানে পারফেক্ট প্যাকেজ দিচ্ছি আপনার জন্য। তার মানে কি, আপনি যে ধরনের প্যাকেজ চান সেই ধরনের প্যাকেজই পাবেন, ঠিক আছে। আপনি কোনো হেজিটেট করতে হবে না প্যাকেজ চুজ করার জন্য, এবং আপনি শুধু জাস্ট একবার ক্লিক করে দেখেন যে আমাদের ওয়ার্ডগুলো সঠিক কিনা, আমরা সঠিক কথা বলছি কিনা। তার মানে ইটস দ্য অ্যাড। তবে এই অ্যাডের সাথে আবার আপনার কি করতে হবে, আপনার অন্যগুলো মিল থাকতে হবে আপনার সাইডের কন্টেন্টে। আপনার যে কন্টেন্টটা লিখছে আমরা সাইড ডেসক্রিপশনে, সেটার সাথে মিল থাকতে হবে, নতুবা সে কি করবে, আন্দাজে এক জায়গায় উঠে এসে দেখাবে, যেটা দেখবে ইউজার বিরক্ত হবে। ক্লিয়ার? মেটা ডেসক্রিপশন কখনো
প্রতিটা পেজে কি হতে হবে, আমি কি বলছিলাম ওখানে কথাটা, মেটা ডেসক্রিপশন এইচ এন্ড এভরি পেজে ইউনিক হতে হবে। ওকে, আমি পারতাম না চাইলে একটা কথা বলতে যে হোস্ট বাই ডোমেইন হোস্টিং সবগুলোতে এগুলোই সেল করছি আমরা, তাই না? এই কথাগুলোই সেল করছি, তাহলে প্রতিটা পেজের ক্ষেত্রে আমি কেন আলাদা আলাদা করে দেবো? আমি প্রতিটা পেজের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়ার দরকার আছে আমার? এখানে আমি কি লিখছি টাইটেলে, এখানে টাইটেলে লিখছি আলাদা কথা, রিসেলার কি বলে এটা, ওয়েবসাইট হোস্টিং, ঠিক আছে, বেস্ট ব্যান্ডউইথ লিমিট হোস্ট বাই লিখছি। আবার এখানে আমি যখন আরেকটাতে ক্লিক করতেছি আনলিমিটেড লিনাক্স হোস্টিং, ঠিক আছে, আনলিমিটেড ওয়েব হোস্টিং, কেন আলাদা করে লিখছি? কারণ আমি চাচ্ছি প্রতিটা তো আলাদাই, তাই না, ইউনিক করতে, যেন একটার সাথে একটা মিল না থাকে। আর একটা কথা, আমি যে কথাগুলো মেটা ডেসক্রিপশনে দিয়েছি সেই কথাগুলো এখানে অবশ্যই রাখার চেষ্টা করছি একটু ছোট করে, কারণ মেটা ডেসক্রিপশনে এত বড় দেওয়া যায় না, ঠিক আছে? খেয়াল করে দেখেন, লিনাক্স ওয়েব হোস্টিং হোস্ট বাই প্রোভাইড বেস্ট ফাস্টেস্ট, এই যে বেস্ট ফাস্টেস্ট অ্যাফোর্ডেবল রিলায়েবল, এই কথাগুলো হচ্ছে কিওয়ার্ড এর মধ্যে থেকে নেওয়া। গুগলে সার্চ হয়, গুগলে সার্চ দিবেন, দেখবেন অনেক সময় গুগল যেটা করে, গুগল এই হামিং বার্ডের পর থেকে গুগল যেটা করে আপনার, সেটা হচ্ছে গিয়ে কি বলে দেখে কিওয়ার্ডটা আপনারটা চুজ নাও করতে পারে, সে কন্টেন্ট থেকে কিওয়ার্ড নিয়ে নিতে পারে যদি মিল না পায়। সেই ক্ষেত্রে যদি আমারটা তার পছন্দ নাও হয়, সে নিবে কি বেস্ট লিনাক্স ওয়েব হোস্টিং, যেটাতে বাংলাদেশে সার্চ হয়, রিলায়েবল ওয়েব হোস্টিং সেটাতেও সার্চ হয়, ফাস্টেস্ট সেটাতেও সার্চ হয়, অ্যাফোর্ডেবল দেও সার্চ হয়। সবার জন্য এসইওটা থাকবে, করে দিল না তারা, সবার জন্য এসইওটা করে দিল না তারা, করে দিল মিন্স মানে জাস্ট এই কিওয়ার্ডগুলো ডিটেক্ট করে দিল না, সেটি করে দেন, যেটা আমি লিখছি। গুগল যদি কোনটা চুজ করে, আচ্ছা ওনার কথাটা বলছে গুগল না, এটা আমি লিখছি, গুগলটা যদি অন্যটাও চুজ করে, যেমন আনলিমিটেড ওয়েব লিনাক্স হোস্টিং, এই জায়গায় যদি গুগল চুজ করে যে বেস্ট ওয়েব লিনাক্স হোস্টিং, সেটাও মানুষ পাবে। যদি বলে ফাস্টেস্ট ওয়েব লিনাক্স হোস্টিং, সেটাও মানুষ পছন্দ করবে, অ্যাফোর্ডেবল বললেও পছন্দ করবে, রিলায়েবল বললেও পছন্দ করবে, হোয়াট এভার ওয়াট দে পিক, এটা হচ্ছে আমার জন্য কি, আমার জন্য পিক পয়েন্ট, আমার জন্য সুবিধা, তাই না? আমি কি বুঝাতে পারছি? সুতরাং কন্টেন্টে এমন ভাবে লিখবো আমরা, এই কথাগুলো যখন গুগল করবে, যেন সে অন্য জায়গা থেকে যদি চুজ করে, আমার কন্টেন্ট আমার কিওয়ার্ড যদি পছন্দ না হয়, তাহলেও সেটা আমার জন্য উপকারী। এখানে যে কথাগুলো লেখা আছে আমার, এখান থেকে সে যে কোনো কথা ধরুক না কেন, আমার জন্য সমস্যা নাই, ঠিক আছে? কারণ সি প্যানেলের কথা, মানে কথা হচ্ছে রিলেভেন্সি। আমরা চিন্তা করব মানুষের কথা চিন্তা করে, যে মানুষ আপনার সাইডে এসে কথাগুলো দেখে পছন্দ করবে, দেখবেন গুগল অটোমেটিকলি পছন্দ করছে, ঠিক আছে? মানুষ যদি পছন্দ করে তো গুগল অটোমেটিকলি পছন্দ করছে, মানে কথাটা কি ক্লিয়ার? এটা কি আমরা যে ব্লগে প্রতিটা পোস্টের জন্য আলাদা মেটা ডেসক্রিপশন দিতে হবে, প্রতিটা পোস্টের জন্য আলাদা মেটা ডেসক্রিপশন দিতে হবে, আলাদা টাইটেল দিতে হবে, আলাদা যে পোস্ট বাড়ি যে মেটা ডেসক্রিপশনটা, এটা কি মানে প্রত্যেককে নিচে দেওয়া, কারণ পেজের ভিতরে অনেকগুলো পোস্ট আছে, ঠিক আছে, অনেকগুলো পোস্ট আছে, সবগুলোর মধ্যে আলাদা ইন্ডিভিজুয়াল এরিয়া দেওয়া আছে না, সে প্রতিটা পেজের জন্য তো আলাদা, আমি প্রতিটা পেজ আলাদা ভাবে আমি দেখবো, আমরা প্রতিটা পেজ গুগলে গিয়ে আলাদা ভাবে সাবমিট করে আসতে হয়। না, এটা তো হোম পেজের না, এটা হচ্ছে আনলিমিটেড। দেখেন এটা আমার কিওয়ার্ডটা কি, তাহলে দেখেন আনলিমিটেড লিনাক্স হোস্টিং কিন্তু আমার কিওয়ার্ড, আমি না এখানে একটা কিওয়ার্ড আনলিমিটেড লিনাক্স হোস্টিং, কিওয়ার্ডটাকে আমি কি করেছি ইউআরএল এ দিয়ে দিয়েছি। আমার ইউআরএল এ আছে আনলিমিটেড লিনাক্স হোস্টিং, আমার টাইটেল ট্যাগে আছে আনলিমিটেড লিনাক্স হোস্টিং, আমার এখানেও আছে আনলিমিটেড লিনাক্স হোস্টিং, আছে না? দেখেন কোথায় কোথায় আছে আনলিমিটেড লিনাক্স ওয়েব হোস্টিং। আমি কি বললাম যে আমার আনলিমিটেড লিনাক্স হোস্টিং যে লিখে রাখতে হবে এমন কোনো কথা নাই, এটা ওয়েব হোস্টিং দিলেও মাঝখানে সমস্যা নেই, সে ধরে নিবে, সে প্রতিটা ওয়ার্ড দিয়ে সার্চ দিবে যে এই পেজে প্রতিটা ওয়ার্ড আছে কিনা। আমি কি বুঝাতে পারতেছি ব্যাপারগুলো? গুড। তাহলে আমরা কি বুঝতে পারছি যে মেটা ডেসক্রিপশনটাও কিভাবে লিখবো? আচ্ছা, কোডের মধ্যে মেটা ডেসক্রিপশনটা লেখার উপায় হচ্ছে, খাম্মা দুষ্টামি করছে, খাম্মার ব্লেম দিতে আসছে, খাম্মা দুষ্টামি করছে। আচ্ছা, মেটা নেম হচ্ছে ডেসক্রিপশন দিব, আর এই যে কন্টেন্টের মধ্যে এখানে আমাদের মেটা ডেসক্রিপশনটা দিয়ে দিব আমরা। মেটা নেম কি ডেসক্রিপশন, আর কন্টেন্টের মধ্যে দিব। কত মিল আছে না দেখেন, মেটা নেম ডেসক্রিপশন, তারপরে হচ্ছে এখানে দেখেন কোথায় গেল মেটা, ও কিওয়ার্ডটা বেশি নেই আমি না, কিওয়ার্ডের ক্ষেত্রে তাই হয়, মেটা নেম কিওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য তাহলে কিওয়ার্ডের গুলো কি দেব, কিওয়ার্ডের জন্য কি দেব এখানে সিমিলার, বলেন তো, মানে কিওয়ার্ডের জন্য কিভাবে লিখবো? তাহলে আমরা জাস্ট এখানে কি করব, মেটা নেমের জায়গায় এখানে কি লিখে দেব, কিওয়ার্ড লিখে দেব, আর এখানে আমরা কন্টেন্টের এই জায়গায় কমা দিয়ে কিওয়ার্ড গুলো লিখবো। হ্যাঁ সরি, কিওয়ার্ডস 1 কিওয়ার্ড 1 এখানে সরি, এটা তো মেটা ট্যাগ,
যার মধ্যে লিখছি আমি এই যে মেটা ট্যাগ, এগুলো তো মেটা ট্যাগ। আচ্ছা এটা হচ্ছে কিওয়ার্ড 1 কিওয়ার্ড 2 এভাবে লিখবো, ঠিক আছে? তবে 3টার বেশি দেই না আমরা, হ্যাঁ 3টার বেশি দিলে যদি সমস্যাটা হয় গুণ নেয় না বেশিরভাগ ক্ষেত্রে, আমরা এখন ম্যাক্সিমাম 3টা দেই। বুঝা গেছে? এভাবে আমরা কিওয়ার্ড দিয়ে দিই। ক্লিয়ার? লং টেল অলওয়েজ ভালো, লং টেল অলওয়েজ ভালো, ঠিক আছে? আচ্ছা মেটা ডেসক্রিপশন কিভাবে করব? রাইট কম্পাইলিং অ্যাড কপি, যে কথাটা বারবার বলছি, অ্যাড দিবেন আপনি, মেটা ডেসক্রিপশন অলওয়েজ অ্যাড দিবেন যেটা দেখে মানুষ। আচ্ছা মোবাইল কোম্পানিগুলো তো অনেক ধরনের অ্যাড দেয় না, অফার দেয় না? তারা কি অ্যাডের মধ্যে সব অফার দেয়? দেয়? আমার এখানে অনেকগুলো আছে কিন্তু আনলিমিটেড, আমি কি সবগুলো এখানে আনলিমিটেড জায়গা দেয়া দিচ্ছি? আনলিমিটেড না, এটা দেখাই আমি রিসেলার, এটা দেখি আমি একটু আনলিমিটেড রিসেলার ওয়েবসাইট দাঁড়ান, এখানে কোনটা আছে? আর ফর এক্সাম্পল ক্লাউড হোস্টিং, আচ্ছা খেয়াল করে দেখেন এখানে আমার ক্লাউড হোস্টিং এ আনলিমিটেড ডিস্ক স্পেস আছে, ও আনলিমিটেড ডিস্ক স্পেস আছে, তাহলে কোনটাতে নেই? ফর এক্সাম্পল আমার এখানে অনেকগুলো প্যাকেজ আছে, শেয়ার হোস্টিং এ স্টুডেন্ট ফ্রি ডোমেন হোয়াটএভার, আমাদের ধরেন এখানে অনেকগুলো আছে, দেখেন সবগুলো কিন্তু আনলিমিটেড না। আমি যখন আনলিমিটেড ক্লাউড হোস্টিং দিব, কেউ যদি আনলিমিটেড ওয়েব স্পেস চাই সেটাও পাবে, আনলিমিটেড ব্যান্ডউইথ চাই সেটাও পাবে, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট চাই পাবে, কিন্তু আনলিমিটেড র্যাম দিলে কি পাবে? কিন্তু সে যদি আনলিমিটেড র্যাম দিয়েও সার্চ দেয় আমারটা চলে আসতে পারে, যদি আনলিমিটেড র্যামের ওই যে উনি যেটা বললেন কম্পিটিশন কম থাকে। আমি কিন্তু এখানে আনলিমিটেড দেই নাই, তাই না? তো যে জিনিসটা আমাদের চুজ করতে হবে, আমাদের এখানে প্যাকেজের সাথে মিল থাকবে এরকম, যেটা বেশি আমরা যে জিনিসটা প্যাকেজের সাথে বেশি মিল থাকবে সেটাকে আমি হাইলাইট করব। আমি তো দিতে পারতাম 2GB 4GB বা 6GB র্যাম উইথ ক্লাউড হোস্টিং, দিতে পারতাম না? অনেকে দেয় কিন্তু 2GB দিয়েও সার্চ দেয়, তো মাসে হয়তো 2 3 4 5 6 10টা সার্চ হয়, বিলো 10 সার্চ হয় মাসে, অথবা 2GB র্যাম উইথ ক্লাউড হোস্টিং এরকম সার্চ হয়। আমি কি সেটা দিব? কোনটা দিয়েছি যেন? আনলিমিটেডটা দিয়েছি, যেটা দিলে সবগুলো কভার হবে। বুঝতে পারছি? এরকম গুলো সার্চ দেব। মানে মোবাইল কোম্পানিগুলো যে কি কাজ করে, তারা কিন্তু অনেকগুলো অফার দেয়, কিন্তু কি হয় তাদের কারেন্ট অফারটা, যে অফারটা দিলে ফুল অফারটা সহজে কিনবে তাদের সিমটা, সেটা দেয় না। কি হবে রুমস কোন গরম না? সেটা দেয় না, মানে তারা এমনটা দিচ্ছে যেটা দিয়ে তারা অতি সহজে মানুষকে আকৃষ্ট করতে পারতেছে। এটা ঠিক আমাদের সেভাবে অ্যাড হিসেবে লিখতে হবে। আচ্ছা লেন্থ কত বললাম যেন? আমি বলছি লেন্থ কত এটা? 160 ক্যারেক্টার মানে ওয়ার্ড ম্যাক্সিমাম, ঠিক আছে? 150 থেকে 160 ওয়ার্ড পর্যন্ত ম্যাক্সিমাম দেখাই ওখানে, ঠিক আছে? এর বেশি দিব না আমরা। ডুপ্লিকেট, অ্যাভয়েড ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন, আমাদের অ্যাভয়েড করতে হবে ডুপ্লিকেট গুলো, ঠিক আছে? আচ্ছা এটা এখন কারেন্টলি যে কথাটা বললাম, এখন গুগল র্যাঙ্কিং এর জন্য মেটা ডেসক্রিপশন খুব কাজে দেয় না, এটা আমরা মানুষকে ক্লিক করার জন্য দিব। এবং কেন এই কথাগুলো আবার ডেসক্রিপশনের ভিতরে লিখে রাখবো, তার কারণ আমাকে যেন গুগল মানে মানুষ ক্লিক করে এই জন্য আমি দিব, কিন্তু আমি আরো এই জন্য ওই কথাগুলো দিয়ে কন্টেন্ট এসেও করবে এই জন্য যে গুগল যেন চেঞ্জ করে না দেয়। আমার কথা ভালো করে শোনেন, আমি একটা অ্যাড লিখলাম খুবই সুন্দর করে, কিন্তু ওই সাথে কন্টেন্টের সাথে মিল না পাওয়ার জন্য মানুষ যখন আসলো তখন গুগল ওটা চেঞ্জ করে দিয়েছে, হতে পারে না? তো লাভ হলো আমার একটা লিখে, কারণ আমি যখন সার্চ দিলে মানুষ তো পাইলো না। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে কন্টেন্টের মধ্যেও রাখতে হবে, গুগল যেন আমার মেটা ডেসক্রিপশনটা সঠিক মনে করে, ঠিক আছে? ওকে, এই জন্য আমার কন্টেন্টের মধ্যে কথাগুলো রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা ওই কোটেশন কাট অফ ডেসক্রিপশন এই কথাটা বলা হয়েছে, তার কারণ হচ্ছে কি আপনার ওই কি বলে এটাকে, ওই যে আমরা কিছু বেস্ট কোট পড়ি না গুগলে সার্চ দিয়ে, ওই ধরনের কোটেশন টাইপের কথা লিখতে হয়। মানে চটকদার কথা বলে না যে গুগলে আমরা পড়ি না কোটেশন দিয়ে, ফেসবুকে শেয়ার করে না যে পোলামায়া কি দিয়ে মজালোস টাইপের কিছু সাইট আছে না, দেয় না কত সুন্দর সুন্দর কথা লিখে না, তারা অনেক লাইক করে তো, 1K 2K 5K 10K হাবি যাবে লাইক করে কিন্তু অনেক, তাই না? তো ওই ধরনের কোটেশন ডেসক্রিপশন দিতে হবে যেটা হবে চটকদার, মানুষ দেখে আই ক্যাচিং, বলে না আই ক্যাচিং একটা কথা আছে না, ওই ধরনের দিতে হবে। আচ্ছা কখনো কখনো আপনার গোটা কন্টেন্টটাই যদি আই ক্যাচিং হয়, অনেক সুন্দর হয়, আপনার মেটা ডেসক্রিপশন লেখার দরকারই নাই। আপনি চিন্তা করতেছেন যে আমার গোটা কন্টেন্টটা যে কোনো জায়গা থেকে লিখে দিলে আমার সাইট চলবে, ওকে আপনি মেটা ডেসক্রিপশন লিখেন না, গুগল ওখান থেকে নিয়ে নিবে, ঠিক আছে? আপনার গোটা কন্টেন্টটাই যদি খুবই সুন্দর হয়, আপনার দরকারই নেই মেটা ডেসক্রিপশন লেখা। বুঝে গেছে? গুড। আচ্ছা এতক্ষণ ধরে অনেক কিছু বললাম, এখন বলেন তো কেউ, আমি এটা বন্ধ করে রাখি। মেটা ডেসক্রিপশন সম্পর্কে কেউ বলেন একটু শুনি আমি।
হাই রে কেউ বলবে না, সবাই চুপ করে আছে। তার মানে এখন ধরে আমার সব কথা পানির মধ্যে পড়ে গেছে। কেউ বলেন শুনি, আপনি বলেন। আপনি কি বলছি? আপনি কি বলছি? দাঁড়াতে হবে না, বসে বলেন। মেটা ডেসক্রিপশন আছে, আমরা যে কিওয়ার্ড দিব এখানে যাতে আর কি মানুষ দেখতে পারে আর সহজে বুঝতে পারে যে এই পেজে গেলে আমি কি পাবো। তখন মানুষ ক্লিক করবে কিওয়ার্ড দিয়ে, কিওয়ার্ড আগে মানুষ বুঝতে পারবে ডেসক্রিপশন, কিওয়ার্ড দেখে বুঝতে পারবে যে কি কি আছে। না কিওয়ার্ড দেখে তো বুঝতে পারবে না, এখানে কিওয়ার্ড বুঝতে পারবে না কি ধরনের পেজ ভিতরে আছে। কিওয়ার্ড দিয়ে তারা সার্চ দিবে, মেটা ডেসক্রিপশন দেখে তারা অ্যাড দেখবে, ওই পেজটার অ্যাড দেখে হ্যাঁ পাই এই ধরনের কিছু। না কিওয়ার্ড থাকবে, এটা মেটা ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড রাখতে হবে, এর কোনো মানে নাই। ওই রিলেটেড কথা থাকতে হবে, যেমন দেখেন এখানে কথাটা দেখেন, আমাদের কিন্তু এখানে কিওয়ার্ড নেই, এখানে কিন্তু কিওয়ার্ড আছে। আমরা এখানে কিন্তু কোনো কিওয়ার্ড পাচ্ছেন আপনারা, মনে হচ্ছে কিনা কোনোটা কিওয়ার্ড, এখানে কিন্তু কোনোটা কিওয়ার্ড না, রিলেটেড হয়। আপনি যে কথাটা মেটা ডেসক্রিপশনে লিখবেন সেটা যেন রিলেটেড হয়, সেটা যেন কি হয়, রিলেটেড হয়। কিওয়ার্ড থাকতে হবে এমন কোনো কথা নাই। কিওয়ার্ড থাকতে পারলে ভালো, কিন্তু খালি কিওয়ার্ড দিয়ে রাখলে বিপদ। আমি যদি এখানে শুধু রাখতাম ও আনলিমিটেড হোস্টিং, ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং, কেউ ক্লিক করতো না। এমন কিছু লিখবো যেটা দেখে মানুষজনের ভালো লাগবে, মানুষজন বলবো ও কত সুন্দর কথা লিখছে, আমি একটু যাই, তাই না? সাইডে আসবে, আপনার সাইডে ক্লিক করবে। মানে আপনি যখন কোনো মোবাইল কোম্পানি সেরকম কোনো অ্যাড দিবে যে অ্যাডটা দেখে মনে হবে যে আমি কারেন্টলি যে নেটওয়ার্কটা ইউজ করতেছি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কটা ভালো, তখন কিন্তু যাবে। তাছাড়া কি যাবে? একটা মোবাইল আপনি অনেকদিন ধরে একটা ইউজ করতেছেন, গ্রামীণ ফোন, আগেকার যুগে কি হতো, মানুষজন গ্রামের মানুষজন কিন্তু মোবাইল বলতে নোকিয়ার গ্রামীণ ফোন ছাড়া বুঝতো না, তাই না? একটাই কথা ছিল, মোবাইল কিনছে তার মানে নোকিয়ার গ্রামীণ ফোন। এখন কিন্তু তারা অনেক সিম চিনে, কারণ কি নতুন কোম্পানিগুলো এসে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে তাদের থেকে ভালো সার্ভিস আমরা দিতে পারি। মার্কেটিং স্ট্র্যাটেজি, মেটা ডেসক্রিপশন সেটা লিখতে হবে, এটা আপনার অ্যাড। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আপনার একটা অ্যাড, ঠিক আছে? যেটা পড়বে আপনি বুঝবেন যে আপনার সাইটের মধ্যে কি আছে এবং সেটা আপনার তার জন্য খুব প্রয়োজনীয়, এভাবে তুলে ধরতে হবে। আপনি কারেন্টে একটা ডোমেইন হোস্টিং ইউজ করতেছেন, সমস্যা নাই, আমারটা দেখে আসেন, আপনি তার থেকে ভালো অফার পাবেন, ঠিক আছে? মানুষ কেন সবাই বলে না যে ওই দোকানে যাচ্ছেন, দেখেন ওই দোকানে এই প্রোডাক্ট, এটা সবচেয়ে ভালো। নিউ মার্কেট গেলে আপনারা দেখবেন না কি সুন্দর করে বলেন, ম্যাডাম এই সেম জিনিস আপনি পাবেন কিন্তু কম দামে, কিন্তু সেটার মধ্যে প্রোডাক্ট খারাপ। কি বলে, ওই কি খারাপ বলে যেন, ওই বিশেষ করে কাপড় কিনতে গেলে মানে সেম জিনিস দেখতে হলো কিন্তু এটা বোঝা যায় যে ওটার মধ্যে দেখবেন কম দামে দেয়, তখন বুঝতে পারবেন যেটা কি কি যেন সুতা উঠবে, রং উঠবে, কি কি নতুন নতুন কথা বলে তারা। কেন বলে? আপনাকে এমন ভাবে কনফিউজ করে দিবে যে কম দামে পেলে আপনি কিনবেন না, তারটা কিনবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের সেটা। আপনি কারেন্টটা ইউজ করতেছেন, আমাদেরটা নিয়ে দেখেন, আপনি তার থেকে ভালো পাবেন। বুঝতে পারছেন? মানে মানুষের মধ্যে মানে কি বলে এটাকে, সুন্দর করে মিষ্টি কথায় ভুলানো একটা কথা আছে না, এক্স্যাক্টলি, মগজদোলাই, সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, এই তো কত সুন্দর সুন্দর ওয়ার্ড। ঠিক আছে, এই কাজটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন করবে, কিন্তু এই কথাগুলো আমাদের আবার কন্টেন্টেও থাকতে হবে কোথাও না কোথাও, নতুবা যে কাজটা হবে গুগল মনে করবে এটা ফালতু জিনিস দিয়েছেন আপনারা। না, হুবহু সেমটা লেখার থেকে কি হবে, ওই কথাগুলো অর্গানাইজ করে লিখবো। আমরা সামারি লিখতে আমরা ছোটবেলায় খুব বিরক্তিকর একটা কাজ ছিল না, বড় গল্প পড়ে সামারি লেখা, বিরাট বড় বিরক্তিকর কাজ, যেটা সামারি কি বুঝবে, এখনো তো পড়তে হয়। ওই যে ভ্যালু, মোরাল ভ্যালু লিখেন নাই আপনারা? হ্যাঁ, লিখতে হতো তো ইংলিশে, মোরাল ভ্যালু লিখতে হতো না, গ্রামাটিক্যাল কি যেন একটা গল্প পড়ে মোরাল ভ্যালু লিখতে হতো। তো ঠিক তাই, আপনার পুরো গল্পের মোরাল ভ্যালুটা এখানে থাকবে, তবে সেটা আই ক্যাচিং হতে হবে, ঠিক আছে? আমি মনে হচ্ছে এক্স্যাক্টলি এটা ডেসক্রিপশনটা পুরোটুকু পাওয়া যাবে। আমার মনে হচ্ছে অন্য কেউ বুঝতেছে না, অথবা তারা ঘুমাই যাচ্ছে, বুঝতেছেন না? হ্যাঁ, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, রেসপন্স না পেলে আমার খালি মনে হয় কি কেউ বুঝতেছে না, আমি বলতেই পারতেছি না। রেসপন্স না করে তো বোঝা যায় না যে বুঝতেছেন কিনা, তাই না? তাহলে মেটা ডেসক্রিপশন হবে আমরা যে পেজটা এসও করতে যাচ্ছি তার সেলিং পেজ, মানে সেলিং পোরশন, যেন মানুষ ওটা দেখে ক্লিক করে, ঠিক আছে? এক্স্যাক্টলি, পেজের উপরে ডিপেন্ড করে হবে, এটা তো অবশ্যই, কারণ আলাদা দিলে কিন্তু আপনি এখন অ্যাঞ্জেলিনা জোলি দিয়ে অনেক বেশি সার্চ হয়, আপনি অ্যাঞ্জেলিনা জোলি দিলেন, ঠিক আছে? মানুষজন এসে দেখবে আপনি ডোমিনেশন সেল করতেছেন, জীবনে আসবে কেউ আর? সে তো আসবে না, কোনো দোস্ত করে যাস না, ভুল কথা লিখে রাখছে, ঠিক আছে? এবং ফেসবুকে সুন্দর করে দেখা যাবে কাট পেস্ট করে, এখন তো ফেসবুক আছে, সোশ্যাল নেটওয়ার্কে দিয়ে দিবে, ঠিক আছে? এই স্ক্রিনশট দিয়ে দিবে, তো এই কাজটা করা যাবে না।
অবশ্যই আমি যখন শিখাতে চাই তখন ডেসক্রিপশন শিখানো টাইপের হবে, যে আপনি অনেক শিখেছেন, আপনি অনেক জানেন, ঠিক আছে, আপনি আমার এই পেজটা ঘুরে দেখেন। অনেকে লার্নিং সাইট করেছেন আমরা, আপনি ঘুরে দেখেন, যারা জানেন না তাদের জন্য উপকারী। আমরা বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত দিয়েছি। এর কথা ঠিক আছে না? উই উইল টিচ ইউ হাউ টু লার্ন বিগিনার টু অ্যাডভান্স। মানে কি, যে জানে না সেও আসবে, যারা মিডিল মানে জানে সবাই আসবে। আর সবাই নিজেকে অ্যাডভান্স বলার আগে সবাই একবার হলো চিন্তা করে আসলে কি আমি সব জানি, বোধহয় একটু কম আছে, শিখে আসি। আর আপনি একটা ফ্রি কন্টেন্ট যখন শিখতে দিবেন সবাই আগ্রহ ফিল করবে, ও আচ্ছা ঠিক আছে আমরা শিখে আসি। বুঝতে পারছি? এই জিনিসগুলো বলছি আমি। তাহলে ডেসক্রিপশনের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এটা এসইওতে ইমপ্যাক্ট খুব একটা ফেলবে না, ঠিক আছে, কিন্তু এটা মানুষকে ক্লিক করাতে বাধ্য করবে। ওকে ওকে, এগুলো কি লিখছি আমি, কি জন্য লিখছি? এগুলো রোবটের জন্য, কিন্তু আমাদের রোবটকে বলে দিতে হবে। কি জিনিস মনে বোঝা যাচ্ছে? দেখে কোনো কিছু মনে হচ্ছে যে কি করতে বলবো কি করতে বলবো না? হ্যাঁ, আমাদের কিছু পেজ আছে, আমি কতদিন বলেছিলাম গেমিং পেজ আছে। যারা গেমিং সাইট গুলো একটা পেজের পর আরেকটা, আপনার গেমিং সাইটে কোনো গেম খেলেন? এটা কোনো কথা। ওই পোকেমন আসছিল না, পোকেমন গো টাইপের কিছু আসছিল না? হ্যাঁ পোকেমন গো, হ্যাঁ টাইম ওয়েস্টিং। আরেকটা এখন নাকি কি যেন একটা আসছে গেম। কাদের কাদের গেম এডিকশন আছে? কারণ না এটা স্বীকার করছে না, নিশ্চয়ই স্বীকার করছে না। এখনকার পোলাপারে গেম এডিকশন থাকবে না, এটা অসম্ভব কথা। আমার ছেলেরা গেম খেলার জন্য পিড়াতেও হয় মাঝে মাঝে, যার প্রতি কম্পিটিশনে বসে দেখো আমি কি করি, বয়স আর বসে না, ঠিক আছে। মানে কম্পিউটার খুললে তার গেম খেলার জন্য হাত পিস করে। আবার দুনিয়ার যত গেম আছে পোলাপানদের বাবা মাও কিনে দেয় প্রচুর টাকা তাদের, মাশাআল্লাহ। তারা ওই কি নাম, ওই যে কি বলে ওগুলো, কি কিনতে পাওয়া যায়, সেন্টার কি বক্স গুলো কিনতে পাওয়া যায়, হোয়াট এভার কি যেন কিনতে পাওয়া যায়, প্রচুর টাকা খরচ করে পোলাপানদের কিনে দেয়। হ্যাঁ কি যেন বক্স, ঠিক আছে, হ্যাঁ এগুলো দেখছেন বললাম না আসতেছে, ঠিক আছে। তো ওগুলো কিনে তারা কিনেও দেয় বাচ্চাদেরকে, এবং বাচ্চারা টাইম ওয়েস্ট করে, তাদের কিছু মনে করে না। এটা কিন্তু খুব খারাপ এখনকার। ওটা কিন্তু ভালো না, কিন্তু খুব খারাপ জিনিস। গেম যারা গেম তৈরি করে তাদের জন্য ভালো, গেম খেলা ভয়ানক খারাপ জিনিস। একসময় যখন প্রথম ভার্সিটি ভর্তিছিলাম আমরা, শুরু হয়েছিল কিন্তু বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। সারা ধরে একজন শত্রু মারার জন্য পিস্তল নিয়ে ঘুরে বেড়াতাম। তখন কি যেন ছিল, কি যেন সিটি একটা গেম ছিল, তখন এত বড় বড় গেম ছিল না, কি যেন সিটি একটা ছিল, কি সিটি, হ্যাঁ এই ধরনের কি যেন সিটি গেম ছিল, গুলি করে মারতে হতো, পিস্তল কেড়ে নিয়ে সেখানে বসে খেলতাম মাঝে মাঝে, পরে অনেক কষ্ট বেরিয়ে আসছে, ঠিক আছে। খুব খারাপ জিনিস, গেম খেলা খুবই খারাপ জিনিস, প্রচুর টাইম ওয়েস্টিং। দেখা যায় কখন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, কখন রাত 10টা থেকে সকাল 7টা হয়ে গেছে বোঝা যায় না। লাইফ হেল্প করে চাই দেবে, হ্যাঁ লাইফ শেষ, লাইফে সব স্বপ্ন আসা সব। আমাদের সাথে খুব ব্রাইট একটা ছেলে ইউএতে পড়তো, তাকে এখন ইউএতে পাওয়া যায় সমস্ত পাশে মাঝে মাঝে গেলে। তার বাবা মাকে ডেকে ডেলি অফিসার বুঝাইতো যে প্লিজ ছেলেটাকে পড়ান, সে পড়ার মতো ভালো একটা কেবল ছেলে, কিন্তু সে এত গেম খেলতো পাগলের মতো। ভার্সিটিতে আসতো, ক্লাস বন্ধ করে দিয়ে সে ল্যাবে বসে গেম খেলতো, মানে ক্রেজির মতো গেম খেলতো। ছেলেটার সময় গেম রিলেটেড ওদিকে কি যেন করে, কিন্তু ভার্সিটিতে মাঝে মাঝে দেখা যায় বসে এখনো। মানে ব্রাইট একটা ছেলে কেরিয়ার ধ্বংস করছে কিভাবে একটা গেম, পাগলের মতো গেম খেলতো। মানে তখন তোর মোবাইল এত বেশি হাই ছিল না, তখন আমাদের সময় যখন ভার্সিটিতে পড়তাম দেখা যেত ওই যে শব্দ হতো না কিছু, রিংটোন চেঞ্জ হয়, সুন্দর সুন্দর রিংটোন, ওরে মোবাইল তখন ডিজিটাল মোবাইল আসতো, এগুলো মোবাইল তো চিন্তাই করা যায় না তখন, ঠিক আছে। তো এই গেমিং যাই হোক, যে কথাটা বলছিলাম, এই গেমিং সাইট যারা করবেন কখনো, যদি কেউ গেমিং সাইট করতে পারেন, HTML দিয়েও সুন্দর সুন্দর গেম তৈরি করা যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। HTML5 দিয়ে এত সুন্দর সুন্দর গেম তৈরি করা যায়, মানে এক্সেলেন্ট। তারা কখনো চাইবে না তাদের সাইটটা ইন্ডেক্স হোক বা তারা ফলো হোক। এখন ইন্ডেক্স বলতে কি বলছি, ফলো বলতে কি বলছি। ইন্ডেক্স সম্পর্কে আমি একটা কথা বলছি, কিন্তু ফলো সম্পর্কে বলা হয় না। ইন্ডেক্স কি বলছিলাম জানো, ওই যে ডিরেক্টরির মধ্যে ইন্ডেক্সিং করে রাখে, র্যাঙ্কিং অনুযায়ী রাখে, তাই না? তো যখন ইন্ডেক্সিং করে ডিরেক্টরির মধ্যে থাকবে, ধরেন আমার গেমের মাঝখানে, হ্যাঁ সূচি, এক্স্যাক্টলি সূচি, মানে র্যাঙ্কিং সূচিপত্র, যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে কিভাবে আসবে, তাই না? যখন নো ইন্ডেক্সিং বলবো আমি গুগলকে, তার মানে আমি বলবো যে এই পেজটা, ধরেন একটা স্টেপ পার করছে সে, যে প্রতিটা গেমের কিন্তু প্রতিটা কি করতে হয়, লেভেল আপ করতে হয় না? তো এখন যদি আমি লেভেল 1 নাম্বার লেভেল একটা পেজ, 2 নাম্বার লেভেল কিন্তু একটা পেজই, তাছাড়া কিছু না কিন্তু, তাই না? হাই সবাই কি হয়ে গেল, সবাই কোথায় যেন চলে গেল। গেমের 1 নাম্বার লেভেল যদি পেজ 1 হয়, তাহলে 2 নাম্বার লেভেল পেজ 2 না? তাহলে পেজ 2টা আমি কি চাবো যে কেউ 1 নাম্বার লেভেলে না খেলে কোনো ইউজার গুগলে সার্চ দিয়ে 2 নাম্বার লেভেল খেলতে পারুক?
কোনো গেমার চাবে না, তখন সে কি করে রাখবে? নো ইন্ডেক্স করে রাখবে। ম্যাডাম এটাকে এস্টিমেট দেন, ম্যাডাম গুগল যখন হঠাৎ করে মানে নেট অফ হয়ে যায় তখন একটা ডাইনোসরের মতো আসে, তো অ্যারো কি চাপ দিলে গেমটা খেলা শুরু করতে পারে। হ্যাঁ, গেম সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। লাস্ট 10 বছরে আমি বোধহয় লাস্ট 10 বছর হবে না, লাস্ট 10 বছর খেলছি, লাস্ট 6 বছরে বোধহয় গেম খেলি নাই। এইবার 2010 পর থেকে কোনো গেমে হাত দিয়েছি সন্দেহ। আমার ছেলে মাঝে মাঝে টেনে নিয়ে যায় একটু বসাই দেয়, বা আমার সাথে খেলো না, ঠিক আছে, এই জিনিসটা। তাছাড়া আমি কখনো গেম খেলি না। সুতরাং গেম সম্পর্কে আমার আইডিয়া এখন জিরোর কাছে গেছে। এবং আমার বাসায় আমার ছেলে যে পিসি ইউজ করে, যেদিন তার ব্রাউজার লক তো আমি পাই সব সময়, তো তার ব্রাউজার লক যখন দেখি যে গেমের কোনো সাইটে গেছে, আমি আস্তে করে বন্ধ করে দিই, তাকে রাগারাগি করি না। ওই সাইটে যখন তারপর থেকে দিলে মামা দেখো এই সাইটটা সম্ভবত নষ্ট হয়ে গেছে, এই সাইটটাতে সম্ভবত আর আসতেছে না, ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে, কিন্তু সে জানে না যে আমি একটা সফটওয়্যার ইনস্টল করে রাখছি, আমার পিছনে থেকে বসে সেটা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, কিছু করার নাই তো, বাচ্চাকে রাগারাগি কয়েকদিন করবো, সে শুনবে না। ব্রোকেন লিঙ্ক কতগুলো গেম সার্চ করবে, যতগুলো সার্চ করবে প্রথম 3 পেজের গুগলে তার সব ব্রোকেন লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে, সে পায় না। তাকে আমি যখন বলি যে বাবা তোমার এখন বয়স হয়ে গেছে, 8 বছর বয়স হচ্ছে, তুমি W3 স্কুলে HTML শেষ করো, সে HTML দেখা যায় খুব বেশি 2টা কোড করে, তারপরে সে ওখানে ট্রান্সফার তৈরি করে। তাই যদি বলি একটু পার্ল নিয়ে বসো, তখন বলে মামা এত কঠিন লাগে, স্পেস গুলোও দিতে হয়, এই যে এই কথাগুলো, তখন গেম খেলতে গেলে সহজ লাগে না। সুতরাং গেম সম্পর্কে আমার আইডিয়া খুবই কম, যেগুলো এসেও করার জন্য দরকার ততটুকু জানি। হ্যাঁ অবশ্যই। আপনি কই গেছিলেন নাকি কেবল আসতেছেন? আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? হ্যাঁ এসওর স্টুডেন্ট। আপনার 12:30 কয়টার সময় ক্লাস? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গেছি যে ক্লাস একটাই বলছে নাকি, কারণ একটা তো অন্য ক্লাস আমাদের। আচ্ছা, তার মানে আমি যখন চাবো না যে আমার এই পেজটা গুগল তার র্যাঙ্কিং এ রাখুক, তখন সেটাকে নো ইন্ডেক্স করে দিব। আর নো ফলো কখন বলবো? নো ফলো বলতে কি বলছে? ফলো আর নো ফলো কি মনে হয়? আমরা ফেসবুকে কখন কাউকে ফলো করে রাখি? ফেসবুকে ফলো করে রাখি না আমরা? দেখা যায় বড় বড় সেলিব্রিটিদের অনেক ফলোয়ার। হ্যাঁ, তো আমি কখন যাবো নো ফলো? গুগল আমার পেজটাকে ফলো না করুক কখন যাবো? মানে তুমি এই পেজগুলো পরের পেজগুলো তো যাবে না। একটা ইউজার করতেছে, কি করতেছে বলেন? গেম খেলতেছে প্রথম পেজে, গেমের উদাহরণ দিয়ে দিচ্ছি, অনেক পেজে আছে এরকম, গেম খেলতেছে প্রথম পেজে। গুগল যদি রোবট ওখানে ফলো করে পরে পেজ লোড করতে যেতে চায়, সেক্ষেত্রে গেমটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। কারণ ক্রাউলারকে আমি বলবো, এখানে রোবট বলতে বোঝাচ্ছে ক্রাউলারকে, আমরা শিখছি না ক্রাউলারকে আমি বলবো যে তুমি পরের গুলোতে যাইও না, পরের লিঙ্কগুলোতে যাইও না। তার মানে কোনো পেজ আমি চাই না এসইওতেও আসুক, কোনো পেজ চাই না ক্রাউলিংও করুক, সেক্ষেত্রে আমি দিব নো ইন্ডেক্স নো ফলো। ক্লিয়ার? তার মানে কখন আমি নো ইন্ডেক্স নো ফলো দিচ্ছি? আমি চাচ্ছি না যে ক্রাউলার কখনো এই পেজে আসুক, আমার এই পেজ ভিজিট করুক, ক্রাউলার আমার দরকারই নাই। এবং এই পেজটা কখনো আমাকে সার্চ মানে এসইও থেকে গুগলে সার্চ দিলেও আসুক, এটা আমার দরকার নাই। তাহলে আমি এটা নো ইন্ডেক্স নো ফলো দেবো। ক্লিয়ার? বুঝতে পারছি? বিশ্বে অনেক ওয়েবসাইট আছে না যেগুলোতে ওই যে মানে কিছু ওই নিজেদের মধ্যে ইউজ করে, নিজেদের নেটওয়ার্ক ইউজ করে, শুধু অন্য কাউকে ইউজ করতে দেয় না, সেই সার্ভিস ক্রাইম করে যারা, এক্স্যাক্টলি তারা কিন্তু এই ধরনের ইউজ করে। তারা বলে যে তার নো ইন্ডেক্স নো ফলো দিয়ে রাখবে, অথবা গুগল সার্চ দিলে হয়তো চলে আসে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, আর ইন্ডেক্স ফলো নো ফলো মানে কি? তার মানে তুমি এটা ইন্ডেক্সিং করো। আমি চাচ্ছি আমার প্রথম পেজটা, গেমের প্রথম পেজটা আমার ইন্ডেক্সিং হয়ে থাক হোম পেজে, ওই নামে গেমে সার্চ দিলে আসুক, কিন্তু তুমি পরের যে পেজগুলো ওগুলো আর তুমি করে রাখো না, ফলো করে রাখো না, পরের র্যাঙ্কিং যেন সে। কারণ গুগলে একটা যে দেখবো আমরা, গুগলে একটা অপশন আছে, আমরা যখন গুগল কিছু সাবমিট করি তখন সে বলে যে শুধু এই পেজটা সাবমিট করলে শুধু এই পেজটা সে ক্রাউল করবে, নাকি এই পেজে যতগুলো লিঙ্ক আছে পরের সেগুলোতেও যাবে। এটা কিন্তু আমরা বলে দিতে পারি, আমরা দেখবো। ঠিক আছে, যে আমরা যে পেজটা সাবমিট করলাম গুগলে, ফর এক্সাম্পল আমি যখন এই পেজটা এই ইউআরএলটা গুগলে সাবমিট করি, গুগল বলবে যে তুমি কি শুধু এই ইউআরএলটা ক্রাউলারের দ্বারা ক্রাউল করাতে চাও, নাকি তুমি চাও যে যেখানে মেনুতে মেনলে যায় না, তারা যায় এই যে ফুটারের লিঙ্কগুলোতে, ফুটারের যে লিঙ্কগুলো আছে, ফুটারের এই লিঙ্কগুলোতেও তোমরা আমাকে পাঠিয়ে দিতে চাও, এটা গুগল জিজ্ঞেস করে। তার মানে আমি যদি বলি যে না তুমি শুধু এই পেজটাই ফলো করো, তখন সে শুধু এই পেজটাই করবে। আমি যদি বলি না এই পেজের আরো যত লিঙ্ক আছে, মেনু না, ঠিক আছে, যত লিঙ্ক আছে সেগুলো তার সাথে ভিজিট করো, তখন সে সেগুলো ভিজিট করে। এটা আমরা বুঝবো। ঠিক আছে, ওয়েব মাস্টারে দেখবো আমাদের একটা অপশন আছে এটা। আপনারা কি ওয়েব মাস্টার কখনো ইউজ করেছেন? এনিবডি ইউজ করেন নাই? আমরা ইউজ করার সময় দেখবো, নো প্রবলেম। তাহলে এটা আমরা বুঝলাম ইন্ডেক্স নো ফলো। ঠিক আছে, আরেকটা আছে নো ইন্ডেক্স ফলো। তার মানে এখানে আপনার হচ্ছে সে র্যাঙ্কিং করে রাখবে না ঠিকই, কিন্তু পরের লিঙ্কগুলো সে ফলো করতে দিবে। ঠিক আছে, আমরা র্যাঙ্কিং, আমি চাচ্ছি না আমার এই পেজটা র্যাঙ্কিং হোক, এসইওতে কেউ সার্চ দিলে আসুক, কিন্তু যখন কোনোভাবে যদি ইউজার বাই ডিফল্ট আসে, তারপর পরের পেজগুলো ইউজার শেষে তুমিও ক্রাউল করো। ইউজার যখন ক্রাউল করে গুগলে তখন ক্রাউল করো।
আর ইন্ডেক্স ফলো মেইনলি আমরা সব পেজগুলোতে বাই ডিফল্ট ইন্ডেক্স ফলো দেই, যে তুমি ইন্ডেক্সিংও করো ফলোও করো, ঠিক আছে? কারণ ইন্ডেক্স করলো সে আমার জন্য এসও র্যাঙ্কিং বাড়লো, ফলো করলো, পরে পেজগুলো র্যাঙ্কিং হলো, তাই না? ক্লিয়ার? আমরা রোবট মেটা টেক্সট বুঝতে পারছি? ভেরি গুড। আচ্ছা, ইয়োবুস্ট নামে একটা জুমলা প্লাগইন টেমপ্লেট আছে, জুমলা সরি ওয়ার্ডপ্রেস, তাই না? ওয়ার্ডপ্রেস প্লাগইন টেমপ্লেট অল ইন ওয়ান এসও আছে, তবে আমরা অল ইন ওয়ান থেকে ওটাতে বেশি কমফোর্ট ফিল করি। আপনারা একটু দেখেন তো করতে পারেন কিনা ওয়ার্ডপ্রেস। আমরা যদি ওয়ার্ডপ্রেস সাইট করতেছি সেহেতু আমরা ওয়ার্ডপ্রেস এসও প্লাগইনে আসবো, ঠিক আছে? ইয়োস্ট এসও প্লাগইনে যেটা আমরা ইউজ করব, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। এটা ইনস্টল করার পর আমাদের এসও করাটা ওয়ার্ডপ্রেস সাইটগুলো, আচ্ছা ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে আমরা কন্টেন্ট লিখি, ওখানে আমরা কি করি না ওই এইচটিএমএল এর মাধ্যমে এভাবে দেই না, এভাবে কন্টেন্টগুলো আপ করি না, এটাও আমরা দেখব, ঠিক আছে? যেহেতু ওয়ার্ডপ্রেস সাইটে আমরা কন্টেন্ট লিখি সেজন্য আমাদের কিছু প্লাগইনের হেল্প লাগে। কি লাগে? প্লাগইনসের হেল্প লাগে, যেখানে আমরা এসও করে দিতে পারবো, যেভাবে আমাদের সাইটে এসও হবে। এই যে টাইটেল লেখার জায়গা থাকে, কিওয়ার্ড লেখার জায়গা থাকে, তারপর আপনার মেটা ডেসক্রিপশন লেখার জায়গা থাকে, ঠিক আছে? সেখানে শুধু আমাদের লিখে দিলেই হয়। এটা খুবই সুন্দর একটা প্লাগইন। আর আচ্ছা আরেকটা কথা, ওয়ার্ডপ্রেসে যখনই কোনো আমরা প্লাগইন ইনস্টল করব, অধিকাংশ ওয়ার্ডপ্রেসের প্লাগইনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওখানে ভাইরাস দেওয়া থাকে, এবং সেই ভাইরাস কি করে আপনার সার্ভারে গিয়ে আপনার সাইটে 12 বাজায় দেয়। কোনো ওয়ার্ডপ্রেসের সাইটে প্লাগইন ইনস্টল করার আগে আমাদের দুটো কাজ করতে হবে, লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটাতে টেস্ট করে দেখতে হবে, আর একটা কথা হবে রেটিং দেখবেন আপনারা। 3 এর নিচে রেটিং এমন প্লাগইন খুবই চটকদার কথা লিখে রাখছে মেটা ডেসক্রিপশনে, আপনাদেরকে মন গলে যাচ্ছে, খবরদার ইনস্টল করবেন না, ঠিক আছে? 3 এর নিচে কোনো রেটিং আর ওয়ার্ডপ্রেসে কখনোই ইনস্টল করবেন না। না, রেটিংটা দেয় ইউজাররা। হ্যাঁ, লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রাখবেন একবার, সহজ। আমি লাইভ যেরকম হয় না সেরকম জাস্ট নেক্সট করলে ইনস্টল করা যায়, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসটা লোকালি ইনস্টল করে রাখবেন, সেখানে প্লাগইনটা একবার ইনস্টল করে নেবেন যে প্রপারলি কাজ করতেছে কিনা, করার পর তারপরে লাইভ ইনস্টল করবেন এবং সেটা রেটিং দেখে নেবেন। 3 এর নিচে প্লাগইন আমরা ভুল করে ইনস্টল করব না, ঠিক আছে? হাজার সুন্দর কথা লেখা থাক, হাজার আমার কাজের হোক, প্রয়োজন হলে টাকা দিয়ে প্লাগইন ইনস্টল করাই নেবেন, কারণ দেখা যাবে আপনার পুরো সাইটটাকে খেয়ে ফেলছে। খুবই খারাপ জিনিস, ওয়ার্ডপ্রেস একই সাথে খুব ভালো খুবই খারাপ, ঠিক আছে? এটা আমরা ডাউনলোড করে এটা আমরা ইনস্টল করব। আমি ডাউনলোড ছাড়া ইনস্টল করা যায় কিনা করে দেখি, দাঁড়ান। ঠিক ইনস্টল করতে দিচ্ছে। এই লাইভের সাথে লোকালের সাইটের এই এক সমস্যা, ঠিক আছে? লাইভে আপনারা যদি নিজেদের ডোমেনের ক্ষেত্রে হয়, আমি একটু দেখাই এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, আমাদের হোস্টবাড়ি সাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ঠিক আছে? কয় আগে বলেছিলাম না প্রিয়.com, তারপরে আপনার কি নাম ওই যে টেকনোটিউনস, আমরা জানি না এগুলোর নাম, এগুলো সব কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আপনারা চেক করেন কোন সাইটে গেলে যে সাইটে কি দিয়ে করছে, সুন্দর করে চেক করবেন। কিভাবে চেক করা যায় বলুন তো? কেমনে ওয়েবসাইটে চেক করবো কেন? আমি শুধু উপায় হচ্ছে রাইট বাটন ক্লিক করব, ভিউ পেজ সোর্স দেখবো, বাস বুঝে যাবে এটা সাইট কি দিয়ে করা, ঠিক আছে? কিন্তু এছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা যায়, বিল্ডিং.com থেকে আপনি ইউআরএল দিলে কেমন বুঝে না, বুঝে দিচ্ছি, ঠিক আছে? টেলিভিশন কি আল্লাহ খোদা আমার জন্য প্রথম মনে করতে পাওয়া যায় হচ্ছে বাসায় কিছু আমি দেখাবো, এটা আমি পাসওয়ার্ড ভুলে গেছি, এই জন্য ভুলে গেছি, সব ভুলে গেছি। আমরা তো ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট করছি, ওয়ার্ডপ্রেস কোডিং আছে, কোডিং
হ্যাঁ ওয়ার্ডপ্রেস কোডিং করে কাজ করতে হয় তো না, এখানে যে দেখতেছেন না, এখানে আমার অনেক কোড করতে হয়েছে। ওয়ার্ডপ্রেসে কোডিং করা ছাড়া উপায় নাই। আর আপনারা যেটা পেয়েছেন এখানে কোডিং করার কোনো উপায় নাই। ফ্রি হোস্টিং এর সাথে পেইড হোস্টিং এর পার্থক্য যেটা আমি বলছিলাম, সেখানে আপনাকে কোড জীবনে দিবেই না। আপনাকে যেটা করতে হবে, ফ্রি হোস্টিং সাইটগুলোতে প্রথমত ডোমেন নিজের হয় না, তাদের একটা ডোমেনের লেজুর থাকে, সামথিং ডট তাদেরটা .com, তাই না? আর আরেকটা কথা হচ্ছে, আপনি জীবনেও কোনোদিন এই সাইটটাতে যদি ভবিষ্যতে দেখেন যে আপনার ওয়ার্ডপ্রেসের এই ব্লগটা অনেক সুন্দর হয়েছে, আপনি অন্য জায়গায় নিয়ে ইউজ করবেন পারবেন না, তাদের কাছেই থাকতে হবে। There is no way to download any code. কিন্তু আপনি এক হোস্টিং এ ইউজ করতেছেন, তাদের সাপোর্ট ভালো না, তাদের প্রাইস হাই, ওকে নো প্রবলেম, আপনার সাইটে সুন্দর আরেক সার্ভার ট্রান্সফার করে নেবেন, এবং ভালো কোম্পানি হলে মহানন্দে নিজে ট্রান্সফার করে দিবে, আপনার ট্রান্সফার করতেই হবে না। আমরা ইউজারটা কিভাবে করব, এটা কোডিং করে আর এটা হচ্ছে তাদের ওই যে লেজার থাকবে ফ্রি হোস্টিং, সব ফ্রি হোস্টিং এ লেজার থাকে। আমি বিসিসি থেকে আসছি, মেসেজে দেখেছি। ঠিক আছে? যে কোনো সময় বিসিসি থেকে ইনভেস্টিগেশন টিম আসবে, বেশ কিছু কোশ্চেন করবে, যদি উল্টাপাল্টা অ্যান্সার হয় ক্যান্সেল করে দেবে তাদের স্টুডেন্ট। এক নম্বর কোশ্চেন হচ্ছে যে এই প্রোগ্রামটা কোন প্রজেক্টের আন্ডারে, আমরা যা করছি নাম কি, অ্যাব্রিভিয়েশন কি, রাইট? কেন করানো হচ্ছে, কারা করছে, কোন মন্ত্রণালয় করছে, মন্ত্রীকে, রাইট? সব জানতে হবে, ঠিক আছে? তো আমি একটা অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম না, এলআইসিটি সাইটে গিয়ে এলআইসিটি কি সে সম্পর্কে খুব ভালো মতো জানা এবং একটা ডকুমেন্ট ফাইল রেডি করা। যেদিন মূলত ক্লাস হয় নাই, আমি আলোচনা করেছিলাম, তাই না, 1-1.5 ঘন্টা, ওই দিন বেশ কিছু স্টুডেন্ট ছিল না প্রথমের দিকে, রাইট? 1-2 সপ্তাহ আগের কথা। তো রিপিট করছি, lict.org.bd না, lict.org.bd সাইটে যাবেন। এলআইসিটি কি, তার অ্যাব্রিভিয়েশন কি, দুইটা সেগমেন্টের ট্রেনিং হচ্ছে, আইটি টপ আপ, ফাউন্ডেশন স্কিল। আপনারা মূলত ফাউন্ডেশন স্কিলে আছেন, রাইট? এলআইসিটি হচ্ছে লেভারেজিং আইসিটি গ্রোথ এন্ড এমপ্লয়মেন্ট প্রজেক্ট, ঠিক আছে? সো আইসিটি ডিভিশনের আন্ডারে এটা হচ্ছে। আইসিটি ডিভিশনের মন্ত্রী হচ্ছে জুনায়েদ আহমেদ পলক, রাইট? আপনারা করছেন ফাউন্ডেশন স্কিলে এবং কোর্সটার নাম এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, কাজটা করছে গভর্নমেন্টের আইসিটি ডিভিশন, ফান্ডিং আসছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে। একদম কোশ্চেন করার আগেই অ্যান্সার দিতে হবে, স্পেসিফিক ভাবে যদি ধরে তারপরেও পারতে হবে, কারণ যারা টাকা দিচ্ছে তাদের নাম যদি আমরা না জানি আর না বলতে পারি, তারা কিন্তু মাইন্ড করবে, এটাই স্বাভাবিক, ঠিক না? দেন আসবে কোয়ালিটিতে। সো কোর্স যে জায়গাটা, আমরা কেন ট্রেনিং করছি, কারা ট্রেনিং করাচ্ছে, এই বিষয়গুলো তারা এসে জানবে যে কোনো সময় সার্টেন ভিজিটে। রেগুলার উপস্থিতিটা অত্যন্ত জরুরি, কারণ ওরা এসে ইনস্ট্যান্ট একটা অ্যাটেন্ডেন্স নিয়ে চলে যাবে, একটা শীট নিয়ে আসবে, নাম, মোবাইল, ইমেল, সিগনেচার দিয়ে দিতে বলবে। যাদেরকে পাবে তাদেরকে অ্যাকচুয়ালি পরবর্তীতে সার্টিফিকেট পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়, যদি কেউ রেগুলারও থাকে, ওই দিন আসে নাই, মিস হয়ে যেতে পারে, বুঝলো? কোনো নোটিশ ছাড়াই আসবে, যে কোনো সময় আসতে পারে, 9টা থেকে 1টা, রাইট? সো ট্রেনার যদিও বলে কখনো 1টার আগে ক্লাস শেষ হয়ে যাবে, আপনারা 1টা পর্যন্ত বসে থাকবেন, ট্রেনারকেও ধরে রাখবেন, কখনো তারা আসতে পারে। 1টার পরে আসলে তাকে আমরা কনসিডার করবো না, যেই আসুক না কেন, ওকে? বাট 9টা থেকে 1টার মধ্যে যে কোনো সময় তারা আসতে পারে, যে কোনো দিন, এবং আগামী 3 সপ্তাহের মধ্যে, কোর্স শুরু হওয়ার 2-3 সপ্তাহের মধ্যেই তারা সার্টেন 2টা ভিজিট করে, মিনিমাম 2টা ভিজিট হবে বিসিসি থেকে, ওকে? ইএনওয়াই থেকে একটা ভিজিট হবে। তো ওখানে আরেকটা জিনিস আছে যে এই কোর্সের জন্য কারা এলিজিবল, ডিপ্লোমা পাস করেছেন, অনার্স ফাইনাল ইয়ারে আছে অথবা অনার্স শেষ হয়েছে, এটা প্রিফারেবল, রাইট? অনার্স শেষ হয়ে গেছে, এদেরকে হাই প্রায়োরিটি দিতে বলা হয়েছে যে কোনো সাবজেক্টে। অনার্সে ফাইনাল ইয়ারে আছে, এদেরকে সেকেন্ড প্রায়োরিটিতে রাখা হয়েছে, আর ডিপ্লোমাদের অ্যালাউ করা হয়েছে, ওকে? তো আপনারা এমন কেউ আছেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছেন? ফার্স্ট ইয়ার কেউ, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার,
আমি আজকে ছুটিতে চালাতে বসলাম, তো এটা নিয়ে কিভাবে কাউন্ট করবো? আপনি পরীক্ষা দিয়েছিলেন, হ্যাঁ পাশ করেছেন, হ্যাঁ, ওখানে কি করছেন চায়নাতে? ওখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোন সেমিস্টারে আছে? হ্যাঁ কয়টা সেমিস্টার করতে হয়? এই এই তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনার মতোই বলে দিতে পারেন। ঠিক আছে, আপনি তো গ্রাজুয়েশন করছেন, গ্রাজুয়েশনের আপনি 4th ইয়ারে আছেন, বেসিক্যালি 3rd ইয়ারের লাস্টে আছেন, এটা অ্যাকসেপ্টেবল আর কি। কেউ যদি 1st ইয়ার 2nd ইয়ারে থাকেন, চুপ করে থাকবেন, কিছুই বলার দরকার নাই। হ্যাঁ, আপনারা কোথায় পড়েন, কোন সাবজেক্টে, যে যার মতো, যারা পাস করে গেছেন তারা বেশি রেসপন্স করবে। আমাদের চাকরি নাই, আমাদের চাকরি দেন বলে। যে পাস করে স্টুডেন্ট কতজন আছে হাত উঠান তো, ম্যাক্সিমামই তোলার চেষ্টা করবেন, কারণ তারা এক্সপেক্ট করে কি, শেখাচ্ছে যেহেতু ইনস্ট্যান্ট ফিডব্যাক আউটপুট, আপনারা কন্ট্রিবিউট করেন ইকোনমিতে, রাইট? ইনভেস্ট করা হচ্ছে, এটা কিন্তু যখন থেকে লোনটা নেওয়া হলো তখন থেকে তার সুদটাও ধরা শুরু হলো। লোনের টাকা কিন্তু, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংক লোনে টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমাদের পড়ানো হচ্ছে। আমরা জানি না কত টাকা করে পার হেড ধরা হয়েছে, বলবো না আমরা, বাট একটা অ্যামাউন্ট ধরা হয়েছে। আমরা এমনিতে কথা বলছি না, কয়েকটা ডিপার্টমেন্ট, সরকারি বেসরকারি, আমাদের মতো ইনস্টিটিউট, এরা এমনিতে কাজ করছে না, আপনাদের কাছ থেকে নিচ্ছি না, বাট কেউ না কেউ দিচ্ছে, এবং ওই টাকাটা আমাদের টাকা না, এটা লোনের টাকা। এটা ইউটিলাইজ করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে, গভর্নমেন্টের ওই উইং চেষ্টা করবে যেন এটা যেন প্রপার ইউজ হয়, এবং আপনারা চেষ্টা করবেন শিখে যেন এটা কাজে লাগাতে পারেন, কন্ট্রিবিউট করতে পারেন ইকোনমিতে, তাদের টার্গেটই এটা। কেউ যদি স্টুডেন্ট হয় সে জবে যেতে পারবে না, বা ফুল টাইম ফ্রিল্যান্সিংও করতে পারবে না, বাট যারা ডিপ্লোমা করেছেন বা যারা 3rd ইয়ার 4th ইয়ারে আছেন, কোশ্চেন করলেই বলবেন আমি ফ্রিল্যান্সিং এ ঢুকতে চাচ্ছি, বুঝতে পেরেছেন, আমি ফুল টাইম ফ্রিল্যান্সার হতে চাচ্ছি। তো ভুলবশত কেউ যদি বলে ফেলেন যে 2nd ইয়ার বা 1st ইয়ারে পড়ি, তারা কি করবে, বললো যে আমাদের রাত্রে ক্লাস হয়, আমরা দিনে অফিস করতে পারবো, অথবা আমরা দিনে অফিস করি, রাত্রে ফ্রিল্যান্সিং করতে পারবো, তাদের বোঝাতে হবে আমরা কাজ করতে পারবো, আর্ন করতে পারবো, রাইট? বাট যা বলেছি 1st ইয়ার 2nd ইয়ার চুপ করে থাকাটাই ভালো। যে 2-4 জন অ্যালাউ হয়েছেন, হয়তো ফোনে কথা বলে রিকোয়েস্ট করে অ্যালাউ হয়েছেন, অথবা আমরা হয়তো এটাকে রিফাইন করতে পারি নাই, এটা আমাদের করা দরকার ছিল। ঠিক আছে, প্রত্যেকেই পাস করেছেন এক্সাম দিয়ে, তারপরে এখানে ক্লাস করছেন, ক্লাস রেগুলার থাকাটা জরুরি, ক্লাসের ফিডব্যাকটা আমরা চাইবো পজিটিভ হোক, রাইট? যে ক্লাস পজিটিভ রেসপন্স করবে, ক্লাস ট্রেনার সাপোর্ট বা যাই হচ্ছে, আমরা অলওয়েজ পজিটিভ রেসপন্সে থাকার চেষ্টা করব, রাইট? সো আর তাদের কাছ থেকে যেটা নেয়ার চেষ্টা করবেন, তারা মানে কাউন্টারে গেলে এনকাউন্টারে আসতে হবে, আপনাদের কি সুযোগ সুবিধা তারা দেবে, রাইট? বেনিফিট, পরবর্তী বেনিফিট কি আমরা শিখলাম, তারপরে কি করব, কোথায় কাজ পাবো, রাইট? কিছু কোশ্চেন রাখবেন যে আপনারা ফ্রিল্যান্সিং করবেন, আপনারা তো এসইও ডিজিটাল মার্কেটিং করছেন, বাট বড় বড় ফ্রিল্যান্সিং সাইট গুলো এখন বাংলাদেশ থেকে আর ফ্রিল্যান্সার নিচ্ছে না, তো আমরা কি করব, আমাদের সুযোগ কোথায়, রাইট? সে ধরনের এনকাউন্টার আসতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা আপনাদের নিয়ে কি চিন্তা করছে, জানার চেষ্টা করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার এলআইসিটি কি, অ্যাব্রিভিয়েশন সহ প্রত্যেকটা ওয়ার্ডের এলাবোরেশন সুন্দর করে প্রত্যেককে জানতে হবে, কারণ এটা না বলতে পারলে মান সম্মানের ইস্যু, বুঝতে পেরেছেন? কারণ তারা টাকা দিচ্ছে, এতটুকু তারা জানার চেষ্টা করবে। যে কোনো সময় আসতে পারে, সো রেগুলার থাকার চেষ্টা করি। কোর্স নিয়ে তারা তেমন কোনো বিষয় মাথা ঘামাবে না, রাইট? বা আদার্স কোনো কিছু নিয়েও কোনো কিছু বলার তাদের নেই, বাট অ্যাটলিস্ট ভিজিটে আসলে তারা দেখবে কি হাউসফুল আছে কিনা, স্টুডেন্টরা কি মোটিভেটেড কিনা, শিখতে চাচ্ছে কিনা, স্টুডেন্টরা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে কিনা, আর কি প্রজেক্ট সেটা তারা জানে কিনা। আমরা তো সবাই জানি এটা এলআইসিটি প্রজেক্ট, জানি না? গুড। এলআইসিটি কি? খুলে রাখছি। Leveraging ICT for growth, employment and governance project, এটা বলতে হবে, এই যে বড় করে বলা, ঠিক আছে? আগামী শুক্রবার 10 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট বৃহস্পতিবারের মধ্যেই আপলোড করতে হবে আমাদের সাইটে, ওকে? এটা আমি নিজেই দেখব, আপনি কালেক্ট করবেন, প্রত্যেকে তার নামে ওয়ার্ডে ইংরেজি বা বাংলাতে অ্যাসাইনমেন্টে করবে এলআইসিটি কি, হোম, অ্যাবাউট, ঠিক আছে? দেন দুইটা পার্ট আছে,
টপ আপ আর ফাউন্ডেশন স্কিল, এই দুইটা বিষয়টা কি, কত ট্রেনিং নিচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে সব জানা থাকতে হবে। ঠিক আছে? তো 10 মার্কস রিটেন অ্যাসাইনমেন্ট, যেটা আমরা ড্রপ বক্সে দিয়ে দিব। আমাদের একটা হচ্ছে পার্লামেন্ট না ইচ্ছে রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, আপনারা ওয়ার্ডপ্রেস সাইটে যাবেন, আপনারা সব ওয়ার্ডপ্রেস প্লাগইন ইনস্টল করেছেন। আমরা ওয়ার্ডপ্রেসে যে ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবেন, সাইটটা থেকে এই যেটা পেয়ে যাবো আমরা। দেখেন taratraining.wordpress.com/wp-admin পাওয়া গেছে। জান আপনারটা পাবেন, আপনি taratraining-টা পাবেন না, আপনি হচ্ছে আপনার সাইট .wordpress.com/wp-admin, এখানে যান, সবাই যান। হ্যাঁ করেন, আল্লাহ করেন নাই কেন, করে ফেলেন। ওয়ার্ডপ্রেসে নিজের সাইটে লগইন করেন। লগইন করার পর আপনারা হচ্ছে গিয়ে যে কাজটা করবেন, এই যে ওই সাইটের অ্যাডমিনে যাবেন। কিভাবে যাবেন? লগইন করলে আপনারা এখানে পাবেন না মাই সাইটে ক্লিক করলে সেটা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন পাবেন। ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করলে আপনি এই সাইটটা পেয়ে যাবেন। ডাউনলোড করছে এই যে ইউজড প্লাগইন, যেটা ওয়ার্ডপ্রেস এসইও দিলেই প্রথমে ইউজ চলে আসে। ঠিক আছে, হ্যাঁ ওটা ডাউনলোড করবো আমরা, করে এখানে ইনস্টল করব। আমি এখন ইনস্টল দিয়ে নেই, আমি দিচ্ছি, আপনাদের জন্য ওয়েট করছিলাম। এই যে ডব্লিউপি অ্যাডমিন সবার নিচে একটু হেল্প করেন। এই যে এখানে আপনারা এটা পেয়েছেন সবাই, আপনাদের ওয়ার্ডপ্রেসে যে আপনাদের একটা ড্যাশবোর্ড দেয় লগইন করার পর, এই যে ডব্লিউপি অ্যাডমিন সবার নিচে আছে। তো এই যে পেয়েছেন সবাই ডব্লিউপি অ্যাডমিন? হ্যাঁ এখানে ক্লিক করেন, সবাই ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন। পাই নাই কেন? সিরিজ অপশন আছে, নিচে আসেন, ট্যাবটা টানে নিচে আসেন, পেয়ে যাবেন। পাই নাই? আপনি উপরে যান, আসেন, এই সিরিজ অপশন নেই, কারণ আপনারা মাই সাইট সিলেক্ট করেন নাই। মাই সাইট সিলেক্ট করতে হবে। এই যে আপনার সাইট, এই যে আপনি চলে আসছে, ড্যাশবোর্ডে চলে আসছে। আচ্ছা, যারা সেটিংস এর নিচে ডব্লিউপি অ্যাডমিন পাচ্ছেন না, তারা মাই সাইটস এ ক্লিক করেন। হ্যাঁ রিডারে না, মাই সাইটস এ ক্লিক করলেই পেয়ে যাবেন। তারপর পাচ্ছেন না, ওই জন্য পেয়ে গেছেন। এবং পাওয়ার পর অনেকের একটা সাইট তো আপনাদের এই যে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসলেও হবে। দেখেন এরকম ড্যাশবোর্ড আসছে, কারণ এই লেফট সাইডে ব্ল্যাক কালারের আমাদের এই যে এই তো এই অ্যাডমিন প্যানেল, এই তো। আচ্ছা আপনি কি পেয়ে গেলেন? অনেকে হয়তো বা সাইট তৈরি করেন নাই, তাদের আসতেছে না। ঠিক আছে, তাদের সাইট থাকতে হবে একটা। গতদিন যারা সাইট তৈরি করেন নাই তাদের জন্য কিন্তু আসবে না। একটা সাইট টপ করে তৈরি করেন, ফ্রি সাইট তৈরি করতে 2-4 সেকেন্ড লাগে। তৈরি করা ওই দেখে এটা কি স্টার প্যানেল দেখে আমি না এটা কি আপনার সাইট এই যে সাইট আছে ও আছে দেখে সাইট আছে মাই সাইট আচ্ছা, যাদের আসছে না তাদের সাইডের পরে ডব্লিউপি অ্যাডমিন আচ্ছা, যাদের আসছে না তারা যেটা করেন ওই সাইটটাতে ক্লিক করেন। আপনারা যে সাইটটা গতদিন ক্লিক করেছেন সেটাতে ক্লিক করে পাশে স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন লেখেন, তাও চলে আসবে। ডব্লিউপি অ্যাডমিন মানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। ঠিক আছে, ডব্লিউপি মানে কি বলে এটাকে, হাইপেন অ্যাডমিন লিখেন, চলে আসবে, তারপরে আসবে। ঠিক আছে, যেভাবে সাইট তৈরি করে রাখলে আসবে। ঠিক আছে, হ্যাঁ সবাই আসুক, সবাই আসছে।
ইনস্টল করব না প্লাগইনটা। হ্যাঁ প্লাগইন ইনস্টল করব আমরা। হ্যাঁ সেজন্য আমারও কনফিউজড আছে, ঠিক আছে, এই জন্য আমি দিচ্ছি। পেমেন্ট আছে সেটা নিয়ে আমারও কনফিউজ আছে, এই জন্য আমি খুঁজতেছি পাওয়া যায় কিনা, কারণ আমি সারাদিন পেইডে কাজ করে আসছি তো। হ্যাঁ তাহলে তো আমার পেইডটাতে আপনাদের দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ পার ইয়ার ও লাইফ টাইম। ওয়ার্ডপ্রেসে আমি ফ্রি করানোর জন্য তো ওয়ার্ডপ্রেসে নিয়ে আসলাম, যেন ফ্রি করাতে হয়। ফ্রি হোস্টিং সাইট আছে তো, ফ্রি হোস্টিং সাইট সেটা কোন নাম কি আর কোনটা কথা বলছেন আপনি? আরে আরে ওটা ঝামেলা হয়ে যায়, ড্রাইভার ফাঁকা ওর ইনস্টল তারপর গাড়ি হয়ে যায়, ওগুলো তো বহুত গেজান হয়ে যায়। না উপায় যে নাই তা না, উপায় আছে, আমি আপনাদেরকে একটা প্যারেন্ট দিয়ে দিতে পারি, সেখানে আপনারা কাজ করতে পারেন, কেউ চোখ নেই, দ্যাট শুড বি সাম উপায়। তাহলে একসাথে দুই কাজ। আচ্ছা নেটবিনস ইনস্টলে যে এরকম করে আসছে আমাদের। হ্যাঁ আমরা যেহেতু পিএসপি টা করব, এই যে পিএসপি সি প্লাস এইচটিএমএল, এই যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টটা হলো হবে, ঠিক আছে। আপনার যে বিডে লাগবে সেটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন নেটবিনসে, ঠিক আছে। এতক্ষণ পরে আসছে বাবা। এটা কি আপনি যে দেখছেন আমি তো উপরে ডাউনলোড করব। হ্যাঁ ইনস্টল ডাউনলোড করে জাস্ট ইনস্টল করলেই হবে, এটা পাওয়া যায়। ও 64 মানে আপনার উইন্ডোজ 64 বিট, আর 86 মানে আপনার উইন্ডোজ 32 বিট। আপনি যদি যে কোনো একটা করতে চান 86 টা করবেন, মানে 32 বিট এটা করবেন। আর আপনার পিসি যদি কত বিটে জানেন আপনি, তাহলে 64 টা করবেন, তাহলে আপনার পিসি সম্বন্ধে 64 বিটের, ঠিক আছে, এই জন্য আসছে। আচ্ছা তাহলে এটার সলিউশন আরেকটা হচ্ছে আপনাদের সবার নামে একটা করে অ্যাড তৈরি করে দেওয়া। হ্যাঁ সেটা বহুত কষ্টকর, তাছাড়া কি হয়েছে আবার আমি দেখাবো, আপনারা বাসায় গিয়ে দেখে দেখে শিখবেন। এটা হবে না, না এটা হবে না, প্র্যাকটিস না করলে শিখবেন না। কোথা থেকে সাবডোমেন ইউজ করি? না না আমি অন্য কোনো ওয়ে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, there should be some other way। হ্যাঁ ক্লাসের ভিডিও রেকর্ড হচ্ছে। হ্যাঁ ফাইল দিয়ে দেবো, নোট ডোন্ট ওয়ারি, ফাইল দিয়ে দেবো। আগে আমরা ক্লাসে শেখানোর একটু খুঁজে বের করে এখানে ইনস্টল করতে দিচ্ছে না। আমার ই-বুক ছিল না ম্যাম, ওই যে ডেসক্রিপশনে ওটা লিখেন যায়, ওইটা দিয়ে দিলাম। এটা হ্যাঁ জি ম্যাম ওইটা দিয়ে দিলাম। হ্যাঁ এটা দিয়ে দেবো, কত দিনটা দিয়েছি আপনারা দেখেছেন? আই গেস অনেকেই দেখেন নেই। দিচ্ছে না যেহেতু এটা কি করা যায় বলেন তো, কি করে শেখাবো বলেন তো ওইদুল? কি কিনবে, আপনি কিনবে না, এটা তো লাভ সলিউশন কি তাহলে? হ্যাঁ লোকাল হোস্টে কাজ করবে, কিন্তু লোকাল হোস্টে তো আমরা এসেও করতে পারবো না। সেটা লোকাল হোস্টে আমি কাজ করাতে পারবো আপনাদের, কিন্তু সেটা এসেও করতে পারবে না। হ্যাঁ ওয়াইজ হবে না, সেটা এসে হবে না, ঝামেলা হয়ে গেল। তাহলে এখন যেটা করতে হবে, আমি আমাদের যেহেতু পেইড ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে সেখানে শিখাবো, আপনারা শুধু ভিডিও দেখে শিখে রাখতে হবে, আর এই এসও কিওয়ার্ড লিখতে হবে। তাছাড়া আসলে ওইভাবে তাহলে তো এসও করবে কি করে? সলিউশন কি তাহলে? রিয়েল অ্যাপ্লিকেশনে তো আপনাদের টাকা খরচ করতে হবে, সে তো বিপদ। সবচেয়ে কম টাকা হলেও তো বেশি ভালো টাকা পড়বে, ঠিক আছে, সবচেয়ে কম টাকা হিসেব করলে তো প্রচুর টাকা পড়বে। কি সলিউশন? টরেন্ট ফাইলে ম্যাডাম পেইড সফটওয়্যারগুলো পাওয়া যায়, না না সফটওয়্যার পাওয়া যায়, এটা তো লাভ নাই। প্লাগইন পাওয়া গেল, আপনি ফ্রি প্লাগইন তো আমি নামাই দিয়েছি। আমাদের সার্ভার লাগবে যেখানে এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, যেটা ফ্রি ইনস্টল করতে দিচ্ছে না। লাইভ সার্ভার লাগবে। এই তো বললাম না বাংলাদেশের সবচেয়ে বেশি সার্চ হয় ফ্রি ওয়েব হোস্টিং দিয়ে, আমি কথা এটা বলেছি। সেখানে এই সমস্যা হচ্ছে কি আপনার ফ্রি হোস্টিং পাওয়া গেলে এটার মধ্যে প্রবলেম ফেস করবো। ওয়ার্ডপ্রেসে তো ফ্রি হোস্টিং সাইট, ওয়ার্ডপ্রেস বিশ্বের সবচেয়ে পপুলার ফ্রি হোস্টিং সাইট, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্লগার,
এরপরেই হচ্ছে গিয়ে ব্লগার। আমি তো জানতাম না যে কি করতে হবে। ডোমেন উইথ হোস্টিং নিলে আপনাকে 400-500 টাকা কেউ দিবে না, নোবডি। ঠিক আছে, সাবমিট করে দিলে সেটা তো হবে, ঝামেলা হয়ে যাবে। ঠিক প্ল্যানিং করে না করে তাহলে এখানে শুধু একটাই সলিউশন, সেটা হচ্ছে গিয়ে আমি করব, আপনারা দেখবেন। যাদের এখন নিজেদের ডোমেন হোস্টিং আছে তারা হচ্ছে গিয়ে সেখানে ইউজ করতে পারে, তাদেরকে আমি তাদের ডোমেন হোস্টিং এ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেখাতে পারি। देयर इज नो अदर সলিউশন। হ্যাঁ, সাবডোমেন ইউজ করে 100% করবে, সাবডোমেন ইনস্টল করা যাবে। আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে কি আপনাদের সবার নামে একটা করে সাবডোমেন করে দাও, তাহলে নেই এই সেটা তো বিপদে পড়ে যাবো আমি, এতগুলো কেমনে করব, আমার এক সপ্তাহ চলে যাবে ওই কাজ করতে গিয়ে। হাই হাই, হ্যাঁ সবাই একটা করে আলাদা পেজ করলাম, ইটস এ রাইট ডিসিশন। ওই সাবডোমেনের আন্ডারে আমরা আলাদা বিজনেস নাম একটা কিছু করব না, সাবডোমেনের আন্ডারে আবার সাবডোমেন করা যায় না, সাবডোমেন মিন্স ওয়ান সাবডোমেন। তাহলে একটা কাজ করি, আমি হচ্ছে আমাদের ডোমেনের আন্ডারে একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে রাখি সাবডোমেন হিসেবে, এসইও ক্লাস হিসেবে। সেই এসইও ক্লাসে আমিও কাজ করব, আপনারাও ক্লাস করবেন, ঠিক আছে? এটা এছাড়া আর কোনো সলিউশন না, নতুন আপনাদের কিনতে হবে। সবাই নতুন নতুন নিজের নামে পেজ তৈরি করব, ওই একটা সাইটের ওই একটা পেজকে আমরা এসইও করার চেষ্টা করব বিভিন্ন ভাবে, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা এটা শুরু করব। আমি ওয়ার্ডপ্রেসটা যেহেতু আমরা জানি, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল ক্লাসে করার দরকার আছে, দেখানোর দরকার আছে কিভাবে ইনস্টল, না সময় লাগবে, এখানে ইন্টারনেটে ঝামেলা হবে, আমি বাইরে থেকে ইনস্টল করে রেখে দেবো তাহলে এসইও নামে, ঠিক আছে? এবং সেটার সিপ্যানের ইনফরমেশন যতদিন এই ক্লাস চলবে আমরা সবাই জানবো, ঠিক আছে? এবং সবাই ঢুকে নিজের মতো করে নিজ নিজ পেজ তৈরি করবো, মানে সিপ্যানের ইনফরমেশন দিতে দিব না, হ্যাঁ ওটা হচ্ছে অ্যাডমিন প্যানেল ইনফরমেশন, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে নেক্সট দিন আমরা যেটা করব, এসে ইও বুস্টটা ইনস্টল করব। আমরা আজকে যেগুলো শিখলাম, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, এই তিনটা ইও বুস্টার দিয়ে আমাদের পেজের যে কন্টেন্ট, আমরা কন্টেন্ট লেখা শুরু করব। এবং নেক্সট ক্লাসটা হচ্ছে গিয়ে আমাদের যতগুলো এসইও ট্যাগ লাগে সবগুলো ট্যাগ সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? ট্যাগ শিখে আমরা এসইও কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড আর হচ্ছে টাইটেলটা দিব আমরা ইও বুস্টে, দিয়ে দেখব কি ইফেক্ট পড়ে, তারপরে আমরা সেটার উপর বেস করে কন্টেন্ট লিখে কি করব, ওয়েবমাস্টারে সাবমিট করব, ঠিক আছে? এবং তারপরে যারটা সবচেয়ে সুন্দর হবে দেখবেন তারটা কিন্তু চলে আসছে অলরেডি, একে গুগলে সার্চে চলে আসছে। আমাদের কাজ হচ্ছে আমরা যখন কোনো মানে পেজ করি, আমরা যে কিওয়ার্ডটা দিয়েছি সেই কিওয়ার্ডটা দিয়ে নিজেরও কতবার সার্চে দেখি যে কতবারে আসতেছে, অ্যাটলিস্ট 3 পেজ ভিজিট করে দেখি যে কতবারে আসতেছে, ঠিক আছে? আর সোশ্যাল শেয়ারিং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন ইম্পর্টেন্ট জিনিস এটা আমি পরে বলবো যখন আমরা ডিজিটাল মার্কেটিংটা শিখবো, ঠিক আছে? তাহলে আল্লাহ হাফেজ আজকের জন্য।